গল্প লাভ ফাইট, লেখায় লুৎফুন্নাহার আজমিন, কণ্ঠ। দিনে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছিলাম, অথচ কপাল দেখো, রাতেই হারামজাদাটাকে আমার বিয়ে করতে হচ্ছে। ব্রেকআপে থেকে দ্বিগুণ কষ্ট হচ্ছে আমার। কে বলেছিল ছাগলটাকে গিফট ফেরত দিতে? দিবি তো দিবি, মাঝরাতে কেন গিফট ফেরত দিবি? মন চাচ্ছে এখনই ছাগলটাকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দিই। এলাকার মুরব্বীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। পাশে আমার সদ্য এক্স বয়ফ্রেন্ড ফালাক। চেহারা দেখে মনে হবে ভাজা মাছুনটি খেতে পারে না, অথচ ফালাকই সব নষ্টের গোড়া। ছি ছি ছি, ইকবাল সাহেবের মেয়ে এমন করবে আমরা কল্পনাও করি নাই কখনো। শেষমেশ রাত দুপুরে ছেলে মানুষ নিয়ে নষ্টামি। কি যুগ আসলো! গনি চাচার কথা শুনে ইচ্ছা করছে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে মরে যাই। বেটা তুই আগে পুরো ঘটনাটা জেনে নে ভালো করে। তা না, চোখের সামনে যা দেখেছে তাই নিয়ে লাফাচ্ছে। চোখ যে সবসময় সঠিক জিনিস দেখে এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে সিদ্ধান্ত কি নিলেন ভাইজান? মিথিলার বাবা গনি চাচাকে বলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তি গনি চাচা। কোনো গন্ডগোল হলেই সেটা মিটিয়ে দেন। বয়স বেশি হওয়ায় জ্ঞান অভিজ্ঞতা বেশি, তাই সবাই ওনাকে শ্রদ্ধা করে চলেন। কিন্তু এই মুহূর্তে লোকটাকে আমার পৃথিবীর সবচেয়ে বুদ্ধিহীন প্রাণী মনে হচ্ছে। আমাকে বা ফালাককে কিছু বলার সুযোগ না দিয়ে ধমক দিয়ে আর এক গাদা কথা শুনিয়ে চুপ করে রাখলেন। গনি চাচা চশমাটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখো, দিনকাল ভালো না বেশি। তরুণ প্রজন্মটা নষ্টামিতে ভরে গেছে। দোয়েলও হয়তো আবেগের বশাতেই করতে যাচ্ছিল। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ভাগ্যিস আমরা দেখে ফেলেছি। বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই আমার মনে হয় ওদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া উচিত। আপনার মতামত কি ইকবাল সাহেব? আপনারা যা ভালো বুঝেন তাই করেন। ক্ষীণ কণ্ঠে বলে বাবা। বুঝতে বাকি রইল না বাবা আমার দ্বারা মন খুনো হয়েছেন। আপনারা যা ভালো বুঝেন মানে? পুরো ঘটনাটা আপনারা কেউ জানেন? এক পলক দেখে মনগড়া কাহিনী করে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্টের জন্য উঠে পড়ে লেগেছেন। দোয়েল হুঙ্কার দিয়ে ওঠে বাবা। আমি বেশ চমকে যাই। আকস্মিকতায় ভয় পেয়ে বাইরের মানুষজনের সামনেই কেঁদে দিই। বাবা আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, অথচ আজ এই ছাগল ফালাকের পাকনামের জন্য বাবা আমায় বাইরের মানুষের সামনে ধমক দিলেন। রায়হান, জি চাচা, এত রাতে তো কাজী রাজি পাবে না। এক কাজ করো, তুমি মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসো। গনি চাচার কথা শুনে রায়হান ভাইয়া বেরিয়ে যায়। রায়হান ভাইয়া আমাদের প্রতিবেশী মিথিলার বড় ভাই, অর্থাৎ মানিক আঙ্কেলের বড় ছেলে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে বিখ্যাত জীবন পার করছেন। অবসর কাটাতে মেয়েদের পিছনে ঘুরেন। মানুষের কাছে শুনেছি চৈতি আপুর সাথে ওনার সম্পর্ক আছে, যদিও আমি নিশ্চিত নই তাতে। তার যদি রিলেশন থেকে থাকে তাহলে কেন সে আবার মেয়েদের পিছনে ঘুরবে? বিভিন্ন আকার ইঙ্গিতেও বুঝিয়ে দিয়েছেন আমাকে তার ভালো লাগে, যদিও আমি বুঝে না বুঝার ভান করেছি। এলাকার ছেলে ছোকরারাই মূলত তার আসল ক্যারেক্টার সম্পর্কে অবগত আছে, কিন্তু মুরব্বীদের কাছে তিনি নেহাতি ধোয়াতুলসী পাতা। এবার এই ঘটনার সূত্রপাতে আসা যাক। বেশ কয়েকদিন ধরেই ফালাকের সাথে আমার ঝামেলা হচ্ছিল। ঝামেলাটা মূলত ছিল ফালাকের আমাকে দেওয়া অবহেলা নিয়ে। অনেকের কাছে এটা স্বাভাবিক বিষয় হতে পারে, তবে আমার কাছে এটি শুধুই অবহেলা। কোনো দামি গিফট চাইনি আমি ফালাকের কাছ থেকে, চেয়েছি শুধু একটু সময়, যা ও আমায় দিতে পারেনি। মন খারাপের সময় পাইনি ওকে আমি, যার কারণে ওর প্রতি আমার মনে তীব্র রাগ ঘৃণা সৃষ্টি হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা এগুলো নিয়েই আমাদের ঝগড়া হয়। পরে বিকালের দিকে অবশেষে আমরা সম্পর্কে রীতি টানি। প্রথম প্রেম, অনেকটাই ইমোশন ছিল সম্পর্কে, সাথে ওর প্রতিও ছিল আমার তীব্র মায়া, যার কারণে ব্রেকআপের পর আমি অনেক অপসেট হয়ে পড়ি। কোনো কাজেই মন বসাতে পারছিলাম না। পড়াশোনায় তো নেই, এদিকে সামনে আমার এইচএসসি পরীক্ষা। রাত জেগে পড়া আমার বেশ পুরোনো দিনের অভ্যাস, কিন্তু সেদিন রাতে না আমি পেরেছি পড়তে আর না পেরেছি আমি ঘুমাতে। বইয়ের পাতা ভিজিয়েছি নোনা জলে। ঝগড়াঝাটি আমাদের রিলেশনের একটা কমন বিষয় ছিল। 5 বছরের সিনিয়র হওয়া সত্ত্বেও আমাদের আচরণ ছিল সেম এই কাপলদের মতো।
ভালো কথা বলতে বলতে ছোটখাটো ঝগড়া লেগে যেত, আর প্রতিবারই ঝগড়ার পর আমি কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলতাম। ঝগড়ার পর অভিমানের স্থায়িত্ব হতো সর্বোচ্চ 2-3 ঘন্টা। তারপর সে ফোন দিয়ে সরি টরি বলে আমার অভিমান ভাঙাতো। এইবারও আশা রেখেছিলাম যে অক্ষর আমার অভিমান ভাঙিয়ে ঠিকই রিলেশনটা কন্টিনিউ করবে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবার পর যখন সে আমায় আর ফোন দেয় না, তখন বুঝতে পেরেছিলাম আমাদের একসঙ্গে পথ চলা এই পর্যন্তই ছিল। রাত 1:30টার দিকে ফালাক আমায় ফোন দেয়। আমি কল রিসিভ করি। ভেবেছিলাম সরি বলে অভিমান ভাঙাবে, কিন্তু আমার ধারণা ভুল। ফালাক ফোন দিয়ে আমায় নিচে নামতে বলে। আমি এর কারণ জিজ্ঞাসা করি। জবাবে ও বলে, এত কারণ জিজ্ঞাসা করা লাগবে কেন তোর? নিচে আসতে বলছি, নিচে আসবি। অগত্যা ওর কথা মতো নিচে যাই। ভেবেছিলাম সরি সারপ্রাইজ দেবে হয়তো। অনেকটা খুশি মনেই নিচে যাই। গিয়ে দেখি একটা বড় শপিং ব্যাগ নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম ওর কিছু এনেছে হয়তো আমার রাগ ভাঙাতে, কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমি ভুল হই। ব্যাগটা আমার হাতে দেয় ফালাক। আমি ব্যাগের ভেতর পাঞ্জাবি, টি শার্ট, ঘড়ি, পারফিউম দেখতে পাই। এগুলো কি? দেখতে পাচ্ছিস না? আলো লাগবে? দেখতে পাচ্ছি বলেই তো জিজ্ঞেস করছি। পাঞ্জাবি, টি শার্ট, জেন্টস ঘড়ি, জেন্টস পারফিউম দিয়ে আমি কি করব? যা মনে চায় তাই কর গিয়ে। রিলেশন চলাকালীন এগুলো আমায় দিয়েছিলি তুই। তোর কোনো স্মৃতি রাখতে চাই না, তাই এগুলো দিয়ে গেলাম। ভাই, তুই কি কখনো শুনেছিস ভিক্ষা ফিরিয়ে নিতে? অনেকে হয়তো নেয়, বাট আমি ডিফারেন্ট। আমার লেভেল অনেক ওপরে। ভিক্ষা ফিরিয়ে নেওয়ার মেয়ে না আমি। কি বললি আমি ভিক্ষুক? কবে কখন বললাম? আমি কি তোকে মিন করে কোনো কিছু বলেছি? এখানে তো তুই আমি ছাড়া কেউ নেই। তার মানে আমি তুই কথাগুলো বলেছিস। যতটা বলদ ভেবেছিলাম অতটাও বলদ না তুই। দেখ, আমি তোর থেকে 5 বছরের বড়। সম্মান দে আমায়। সম্মান বয়স দেখে না, আচরণ দেখে আসে আমার। দোয়েল, গলা নিচে। এখন আমি তোর কে না, সো আমার সাথে জোর গলায় কথা বলার কোনো রাইট নাই তোর। আগে গার্লফ্রেন্ড ছিলাম তখন দমকাতি, তাই কিছু বলতাম না। তোর সাথে ফালতু কথা বলার কোনো ইচ্ছা নাই আমার। ব্যাগটা নে। নিলাম না। কি করবি তুই? লেগে যায় আবার ঝগড়া। আমাদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষজন উঠে যায়, আর তারপরে যা হয় তা সবারই জানা। রায়হান ভাইয়া মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। আম্মু কাঁদছে, পায়েল চুপচাপ। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। ও আমাদের সম্পর্কের কথা জানতো। ব্রেকআপের কথা বলা হয়নি, বিয়ের কথা চলছে। সম্পর্কে পূর্ণতা পাবে এই ভেবেই ও হয়তো মুচকি হাসে। কোয়েলের আব্বু, তুমি দোয়েলকে একটা সুযোগ দিও। ও এমন রাত করার মেয়ে না। চিনি তো আমি মেয়েটাকে। আম্মু এমনিতে আমায় অত বেশি আদর করে না। বড় মেয়ে ছোট মেয়ে তার চোখের মণি। ম্যাক্সিমাম সময়ই আম্মু আমায় ধমকের ওপরে রাখেন। আমি কিছু করতে গেলেই মা আমায় বাধা দিতেন। এই নিয়ে মায়ের প্রতি আমার শত অভিযোগ ছিল, কিন্তু আজ আম্মুর মুখে এমন কথা শুনে আমার মায়ের প্রতি সমস্ত অভিযোগ মুহূর্তেই উধাও হয়ে গেল। সত্যিই মা সন্তানের মন বোঝে। মিথিলার বাবা আমার কাছেই ছিল। আম্মুর কথা শুনে মিথিলার বাবা বিড়বিড় করে বলে, মায়ের জন্য মেয়েটা নষ্ট পাইছে। ধরা খেলা মেয়েটাও মা মেয়েকে সাপোর্ট করছে। মানুষটা দেখেই তো মেয়েরা যেমন। লোকটার কথা শুনে আমার মনে হলো লোকটাকে জ্যান্ত মাটিতে পুঁতে দিই। নিজের ছেলে যে সারা শহরের মেয়েদের পিছনে ঘুরে বেড়ায় তার খবর রাখে সে। আসতে আমার আম্মু আমার চরিত্র নিয়ে কথা বলতে। লোকটার আর কি দোষ দেব? সমাজ চাই তো এমন। সন্তানেরা বিপদে গেলে বা কোনো ভুল করলে সব দোষ মায়ের, আর সন্তান কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করলে তার ক্রেডিট পায় বাবা। তুমি কি ছেলেটাকে ভালোবাসো দোয়েল? বাবা আকস্মিক প্রশ্নে আমি চমকে যাই। কোনো কথা বের হচ্ছে না আমার মুখ থেকে। কেমন যেন গলায় এসে আটকে যাচ্ছে কথাগুলো। দোয়েল, আমি কিছু জিজ্ঞেস করেছি। যজাজি আব্বু। মাথা নিচু করে কাপা কণ্ঠে উত্তর দিই আমি। আমার উত্তর শুনে ফালাক আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। আব্বু আবার আমায় জিজ্ঞেস করেন,
তুমি কি ছেলেটার সাথে কোনো সম্পর্কে আছো? ছিলাম। আজ আমাদের বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদই যখন হয়েছে, তখন তুমি এত রাতে ছেলেটার সাথে কি করছিলে? দরকার ছিল আব্বু। কিছু বলার ছিল ওকে, যা ফোনে বলা সম্ভব না। তাই আর কি রেখেছিলাম। বাবা কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায়। তারপর ফালাককে একই প্রশ্নগুলো জিজ্ঞেস করেন। তুমি কি দোয়েলকে ভালোবাসো? জি আঙ্কেল। বিচ্ছেদের কারণ? সেটা আপনার মেয়ে বলতে পারবে ভালো। সে যেতে চেয়েছে, আমি আটকাইনি। ফালাকের কথা শুনে আমার খুব রাগ হয়। আসলেই কি ওর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলাম আমি? যাক, ভালোই হয়েছে। কারো বিরক্তির কারণ হয়ে থাকার ইচ্ছা আমার কখনো ছিল না, আর হবে না। দোয়েল ওর সাথে যদি তোর বিয়ে না দিই, যোগাযোগ করতে না দিই, তাহলে কি তোর কোনো সমস্যা হবে? মানুষ বলে না, ভালোবাসার মানুষ প্রিয় মানুষকে না পেলে মারা যাবে। কিন্তু আমি তা বলবো না। আমি হয়তো তাকে না পেলে মারা যাব না, কিন্তু তাকে না পাওয়ার এক আফসোস আমার মধ্যে থেকে যাবে, যা সারা জীবন আমায় বয়ে যেতে হবে। তারপরও আব্বু, তুমি যা ভালো বুঝো তাই করো। নিশ্চয়ই তুমি আমার খারাপ চাইবে না, আর এটা চাবে না যে আমি আফসোস, হারানোর কষ্ট নিয়ে বেঁচে থাকি। তোমার বিয়েতে কোনো আপত্তি আছে? প্রশ্ন ছুড়ে মারে আব্বু ফালাককে। ফালাক মাথা তুলে শীতল দৃষ্টিতে আমার দিকে তাকায়। মুচকি হেসে বলে, ওপরওয়ালা জোড়া বেঁধে রাখলে আজ হোক বা কাল হোক, দোয়েলের সাথে বিয়ে হতো আমার। আর ওপরওয়ালাই উত্তম পরিকল্পনাকারী। উনি যা ভালো বুঝেন তাই করেন। ফালাকের কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে বিজয়ের হাসি দিই। ভাবনাচ্ছে ঘটে মানিক আঙ্কেলের কথায়। লোকটা বড্ড খোঁচা মেরে কথা বলে। মেয়ে নাচরামি করতে গিয়ে ধরা পড়েছে। কোথায় মেয়েকে শাসন করবে তা না, নাটক শুরু করেছে এরা। গনি ভাই, চলেন। এখানে থেকে সময় নষ্ট করার মানে হয় না। তাদের মেয়েকে তারাই বুঝে নিক। যা না যা, কে তোদের বেঁধে রেখেছে? অসভ্য লোক। নিজের ছেলের বাদরামি চোখে পড়ে না আসে অন্যের মেয়ে দোষ বলতে। আব্বু বরাবরই শান্ত স্বভাবের লোক। মানিক আঙ্কেলের কথায় কোনো কর্ণপাত করেন না আব্বু। বেশ শান্ত বলেই আব্বু ইমাম সাহেবকে বলেন, ছেলে মেয়ের কোনো আপত্তি নেই। আপনি যে কাজটা করতে এসেছেন সেই কাজটা করতে পারেন। ফজরের আজানের আগ দিয়ে আমাদের বিয়ে পড়ানো হয়। 3 বার কবুল বলে আমরা একে অপরকে গ্রহণ করি। ইমাম সাহেব আমাদের বিয়ে পড়িয়ে মসজিদের দিকে রওনা দেন, আর বাকিরা যে যার বাসার দিকে। আব্বু উজু করতে যায়, আর আম্মু আমার পাশে ওড়না দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। পায়েল কিছুক্ষণ পর পর আমার আর ফালাকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। আব্বু উজু করে মসজিদে চলে যান। আম্মু আমার দিকে আর চোখে তাকিয়ে সেও আল্লাহর ডাকে সাড়া দিতে যান। পায়েল তখনও আমাদের সাথে বসে আছে। চোখ মেরে বলে, আপনি জিতে গেলে তো। খুব বেশি পাকনামো বেড়েছে না তোমার? মারবো এক চর। দে না দে। আমিও আব্বুকে বলে দেব তুই প্রেম করিস। পায়েলের কথা শুনে আমি আর ফালাক ফিক করে হেসে উঠি। পায়েল যখন আমার আর ফালাকের রিলেশনের কথা জানতে পারে, তখন প্রায় আমায় এরকম ব্ল্যাকমেইল করে আমার থেকে টাকা আর এটা ওটা নিত। আমার কাছে পায়েল বদের হাড্ডি হলেও ফালাকের কাছে সে ছিল নিতান্তই শিশু। এক প্রকার গোয়েন্দা বলা যেতে পারে। ট্যাবে মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলেছিল ও। প্রায় ফালাককে আমার গতিবিধি সম্পর্কে খবরাখবর দিত। এই কারণে সে ফালাকের চোখের মনি ছিল। যদিও আমি আব্বুকে অতটা ভয় পাই না, কিন্তু আব্বু কষ্ট পাবে ভেবে বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম সময়ের জন্য। ফালাক আর আমার রিলেশন হয় 4 বছর আগে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ উঠলে নাকি সবার ডানা গজায়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। 3-তে পড়া ছোট বোনের প্রাইভেট টিচারকে দেখে আমার মন উড়ু উড়ু করতে লাগে। প্রায়ই এটা ওটার বাহানা দিয়ে দেখতে যেতাম ফালাক ভাইয়াকে। ভাইয়া, তাকে আমি ফালাক ভাইয়া বলেই ডাকতাম। ইভেন এখনো ডাকি, শুধু রাগুত্রের নাম ধরে ডাকি। প্রপোজটা অবশ্য আমি করি আগে। বেতনের খামের ভেতর একটা কাগজে আই লাভ ইউ লিখে দিয়েছিলাম। বেতনের খামটা খুলে তিনি টাকার সাথে কাগজটা দেখতে পান। কাগজটা খুলে পড়তেই তিনি চিৎকার দিয়ে বলে ওঠেন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ।
আপু এগুলা কি? আমি ভ্রু কুচকে বলি, কি হয়েছে ভাইয়া? আন্টি কই? আন্টিরে ডাকেন। আম্মু তো আপনার সাথে শপিং গেছে। যাওয়ার আগে আপনার স্যালারি খামটা আপু আমার হাতে দিয়ে বলল, আম্মু এটা আপনাকে দিতে বলেছে। ফালাক ভাইয়া গলা ঝেড়ে কেসে বলেন, আপু একটু পানি হবে? ওয়াই নট? শো ভাইয়া। আমি রান্নাঘরে গিয়ে ট্রে বের করে সেখানে শরবত বানিয়ে আর ফ্রিজ থেকে পুডিং বের করে ওনার জন্য নিয়ে যাই। ভেবেছিলাম বুঝতে পারবেন উনি, তাই মিষ্টিমুখ করানোর জন্য পুডিং বানিয়েছিলাম, শুধু তার জন্য। কিন্তু তা আর হলো কই। তাই বলে কি যার জন্য স্পেশালি পুডিংটা বানিয়েছি তাকে খাওয়াবো না? আমি ট্রেতে খাবার নিয়ে তার সামনে দিয়ে বলি, আজকে ফার্স্ট টাইম পুডিং বানিয়েছিলাম, দেখেন তো কেমন হয়েছে খেতে। উনি আমার দিকে কিছুক্ষণ সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমি চাপা হাসি দিয়ে বলি, কি হলো ভাইয়া খান, খেয়ে বলেন কেমন হয়েছে। উনি কিছুটা পুডিং খেয়ে বলেন, জি আপু অসাধারণ হয়েছে। আমি বোকা হাসি এসে লাফাতে লাফাতে নিজের ঘরে চলে যাই। ঘরে গিয়ে লজ্জা মুখখানা হাত দিয়ে আড়াল করে ঠাস করে বিছানায় শুয়ে পড়ি। গুনগুন করে পরিণীতা মুভির তোমাকে গানটা গাইতে লাগি আর ঘরে একা একা নাচতে লাগি। আয় হাই, ফালাক ভাইয়া আমার রান্নাকে অসাধারণ বলেছে। এমন সময় পায়েল আমার ঘরে আসে। আপি। পায়েলের হঠাৎ ডাকে আমি ভরকে যাই। তোতলাতে তোতলাতে বলি, কি 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 হয়েছে? তুই স্যারকে কিছু বলেছিস নাকি? আজ বেশি তাড়াতাড়ি চলে গেল। আ আ আমি তোর স্যারকে কি বলবো? না এমনি মনে হলো, তুই আসার পর স্যারের ব্যবহার অন্যরকম লাগলো তো, তাই জিজ্ঞেস করলাম। আমি পায়েলের কথা শুনে শুকনো ঢোক গিলি। মেসে ফিরে ফালাক হাত মুখ ধুয়ে নেয়। অর্ক একটু অবাকি হয়ে যায়। কি রে, আজ এত তাড়াতাড়ি ফিলি? আর বলিস না, ছাত্রীর মেঝবোন বেতনের খামে টাকার সাথে কাগজে আই লাভ ইউ লিখে দিয়েছে। আবার পুডিং শরবত খাওয়ালো। ভালো কথা তো, পুডিং শরবত খাওয়ালো ভালো কথা। ফালাক টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, কিভাবে ভালো কথা? মেসে তো খালার হাতে সেই একই ভাত তরকারি খাওয়া লাগে। সেই হিসেবে ছাত্রীর বাসায় গিয়ে যদি ভালো মন্দ খেতে পারছো ভালো কথা হবে না? আমার কপাল দেখ, ছাত্রীর মা আমায় লবণ দিয়ে শশা মেখে সাথে চা খেতে দেয় না। আন্টি আঙ্কেল ছাত্রীর বড় বোন ভালোই আছেন, যথেষ্ট স্নেহ করেন আমায়। কিন্তু মেছোটাই একটু ইচ্ছর পাখা টাইপের আছে। সবে মাত্র ক্লাস 9-এ উঠেছি, উড়ু উড়ু করছে, আর চাপে থাকতে হয় আমায়। ভাবছি টিউশন রাখবো না, ওভাবে টেনশনে পড়ানো যায় না। হুদাই টেনশন। আমি থাকলে পড়ে যেতাম, এখানে পটাপির কথা আসছে না। আবেগে কি নাকি করে দেয় মেয়েটা, আর প্যারানা আমাকে পেতে হয়। তুই শুধু শুধু বেশি ভাবিস। খুব ভাবি, কারণ মনীষীরা বলেছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। রাতে খেয়ে ফালাক ফেসবুকে ঢুকতেই ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশনে ফোনটা মৃদুকে বের ওঠে। আইডিটার নাম মেজাবিন দোয়েল। ফালাক যতদূর জানে পায়েলের মেজবোনের নাম মেজাবিন দোয়েল। এটা দোয়েলের আইডি না তো? ফালাক লাফ দিয়ে চিৎকার করে ওঠে, ওরে শালা! পাশের রুমে গার্লফ্রেন্ডের সাথে প্রেমালাপে মগ্ন ছিল অর্ক। ফালাকের চিৎকার শুনে সে দৌড়ে আসে। আরে কি হয়েছে? ভাই, ওই মেয়েটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। বলছিলাম না, সুবিধা লাগে না আমায় এরই। দিচ্ছে দিচ্ছে, ফলোয়ার বানায় চুলায় রাখো। চিৎকার চেঁচামেচি কি আছে? আমি ভাবছি না জানি কি হয়েছে। সারাদিন শেষে একটু কথা বলতেছিলাম তোর ভাবির সাথে, আসতে বলছে কিন্তু কি? ভাবছিলাম তোরা মোবাইল ধরছে তাই। উপকারের দাম নাই দুনিয়ায়। কথাটা বলে অর্ক বেঞ্চি কেটে চলে গেল। ফালাক দোয়েলের আইডিতে ঢুকে পোস্টগুলো দেখতে লাগলো। যদিও আইডি নতুন হওয়ায় বেশি পোস্ট নেই, তারপরে রাতে নিদ্রাহীন অলস সময় এই পোস্টগুলোই ভালো লাগতে শুরু করলো ফালাকের। ভাইয়া আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি কেন? পায়েলকে পড়িয়ে বের হচ্ছিল ফালাক। পেছনে থেকে আচমকা দোয়েলের ডাক শুনে থতমত খেয়ে যায় ফালাক। দোয়েল ফালাকের সামনে আসে। দেখেন আপু, আপনি যদি এমন করেন আমি কিন্তু আন্টিকে সব বলে দেব। দিন।
আমার কোনো প্রবলেম নাই। দোয়েলের কথা শুনে ফালাক বেকুবের মতো দোয়েলের দিকে তাকিয়ে থাকে। দোয়েল দুষ্টু হাসি দিয়ে চোখ মারে। ফালাক লাফিয়ে বলে ওঠে, নাউজুবিল্লাহ, এগুলা কি শুরু করছেন আপু? কি শুরু করলাম? দেখেন আপু, আপনি যদি এমন শুরু করেন আমি কিন্তু পায়েলকে পড়ানোই বাদ দেব। আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন না। আমি আর এরকম করব না। মেসে গিয়ে করবনি। না, এখনই এখানে করতে হবে। ফোনে নেট নাই। সমস্যা নাই, আমি ওয়াইফাই পাসওয়ার্ড দিচ্ছি। ফালাক কোনো কথা বলে না। কিছুক্ষণ পর পর শুকনো লোক গিলে, কি হলো ভাইয়া, ফোনটা দিন। ফালাক এবারও চুপ থাকে। দোয়েল ভ্রু কুচ্ছে তাকায়। ফালাক আমতা আমতা করে বলে, আসলে হয়েছে কি আপু, আমি না মেয়েদের অ্যাড দিই না। আমি মেয়ে না, আমি পড়ি। অ্যাড দিতে পারেন। আর কথায় কথায় আপু বলবেন না। আমি আপনার থেকে ছোট। দোয়েল বলে ডাকবেন আমায়। এখন ফোনটা দিন। ফালাক অনিচ্ছা থাকা সত্ত্বেও প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেয়। দোয়েল পাসওয়ার্ড সেভ করে দিয়ে আইডিতে ঢুকে নিজের আইডিকে ফালাকের লিস্টে অ্যাড করে নেয়। ফোনটা ফালাকের হাতে দিয়ে বলে, ব্লক দেওয়ার কথা স্বপ্নেও ভাববেন না। আপি উঠো। এই আপি। পায়েলের ডাকে ঘুম ঘুম চোখে চোখ মেলি। মোচড় দিয়ে লম্বা একটা হাই তুলে পায়েলকে বলি, কি হয়েছে? তুই ফালাক ভাইয়াকে বের করে দিয়েছিস, তাই আব্বু রাগারাগি করছে। পায়েলের কথা শুনে মুহূর্তেই আমি আকাশ থেকে পড়ি। ভোর রাতের দিকে ফালাকের সাথে সেই আমার রাগারাগি ঝগড়া হয়। রাগের মাথায় বাসা থেকে বেরিয়ে যেতে বলি। তারপর ও আর দেরি করে না, বেরিয়ে যায়। ও বেরিয়ে যাওয়ার পর ঘরে এসে সেই রাগে কান্নাকাটি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালে নেই। বালিশের পাশ থেকে ফোন বের করে দেখি মোবাইলের স্ক্রিনে 3:30 বাজে। দুপুর 3:30। এতক্ষণ ঘুমালাম। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই আম্মুর বকা শুনতে হয়। উঠেছে জমিদারের বাচ্চা, কয়টা বাজে খেয়াল আছে? রাত ভোর কিচ্ছা কাহিনী করে এতক্ষণে উঠলেন তিনি। আম্মুর কথা কোনো ভ্রুক্ষেপ না করে আমি বাটিতে দুধ আর কর্নফ্লেক্স নিয়ে খেতে লাগি। শুরু হয় আম্মুর আরেক দফা ভাষণ। তুই দুধ কর্নফ্লেক্স খাবি আগে বলতি। আমি কি ভাত রান্না করতাম তোর জন্য? শুধু শুধু ভাতগুলো নষ্ট হলো। আম্মুর এই ভাতের কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। মাঝে মাঝে তো আমার ইও মনে হয় আমি মরলে তখন আমার আম্মু বলবে মারা যাবি আগে বলতি, শুধু শুধু ভাতগুলো নষ্ট হলো। এরই মধ্যে আব্বু ঘর থেকে বের হয়। চোখে মুখে রাগ ক্লান্তির ছাপ স্পষ্ট। আমার দিকে কিছুক্ষণ আর চোখে তাকিয়ে আব্বু সোফায় গিয়ে বসে। আমি আস্তে ধীরে খেতে লাগি, কারণ আমি জানি আব্বু আমার খাওয়ার সময় কোনো বকাঝকা করবে না। উল্টা রাগ করে যদি খাওয়া দাওয়া বাদ দিই। ধীরে ধীরে খেতে খেতে 2 বাটি দুধ কর্নফ্লেক্স শেষ করি আমি। আরেক বাটি খেতে যাব কিন্তু পেটে কুলাচ্ছে না। চুপচাপ মাথা নিচু করে ঘরে আসতে যাব, ঠিক তখনই আব্বু পিছনে থেকে ডাক দেয়, দোয়েল। জি আব্বু। বসো, তোমার সাথে কথা আছে। আমি শুকনো ঢোক গিলে বসি। আব্বু বলা শুরু করে, মসজিদ থেকে এসে ফালাককে না দেখে ভেবেছিলাম নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। সকালে ডাকাডাকি পরও ফালাককে পাই না। তখন পায়েল বলে তুমি নাকি ওকে বের করে দিয়েছো। জি আব্বু। পায়েল ভুল কিছু বলেনি। দেখো দোয়েল, তুমি এখনো বাচ্চা নও। জানি, জানোই যখন এখন এত নাটক করার কি দরকার। ফালাককে ফোন দাও, আর ফোন দিয়ে ওকে বাসায় আসতে বলো। কথা আছে। কথাগুলো তোমায় খাওয়ার সময় বললাম না। কিছু বললে তো রাগ করে খাওয়া বাদ দাও। আমি চুপচাপ মাথা নিচু করে বসেছিলাম। এমন সময় পাশ থেকে আম্মু বলে, কোয়েলের আব্বু, তুমি এখনই দোয়েলকে ফোন দিতে বলো, না হলে ও জীবনে ফালাককে ফোন দেবে না। বাপের মতোই হয়েছে, রাগ পুষে রাখে। আম্মুর কথা শুনে আমি পায়েল মুখ টিপে হেসে দিই। আব্বু আম্মুর দিকে বিরক্তি নিয়ে তাকায়। তারপর আমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, এখনই ফালাককে ফোন দাও। আমি চাপা হাসি নিয়ে ফালাককে ফোন দিই, কিন্তু ও ফোন রিসিভ করে না। আমি আব্বুর দিকে করুণ দৃষ্টিতে তাকাই। আব্বু বলে, দিতে থাকো।
একবার না একবার ধরবেই। কল দেওয়াটা বড্ড আমার এগোতে লাগছে। আমি সচরাচর কাউকে নিজে থেকে ফোন দিই না। সে আমার যতই দরকার থাকুক। নিজে থেকে ফোন দিলে আমার সেলফ রেসপেক্টে লাগে, যা অন্যদের কাছে ইগো নামে পরিচিত। পঞ্চমবার কল দেওয়ার পর ও কল রিসিভ করে। কণ্ঠে তীব্র অভিমান নিয়ে ও সালামের জবাব দেয়। ফোন দিয়েছিস কেন? ইচ্ছা হলো তাই। আমার কথা শুনে পাশ থেকে আম্মু বলে। এই মেয়ের তারা তারা কথা বলার স্বভাব গেল না। ফালার বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে। তারপর শান্ত গলায় বলে, ভালো। কথাটা বলেই সে ফোন রাখতে যাচ্ছিল। ফোনের পাশ থেকে আমি বলি, আরে আরে আরে, ফোন রাখছিস কেন? ইচ্ছা হলো তাই। আমার ডায়লগ আমিই শোনাস? এই মেয়ে আবার ঝামেলা পাকাবে। কথাটা বলেই আম্মু আমার হাত থেকে ফোন কেড়ে নেয়। হ্যালো ফালাক, আমি দোয়েলের আম্মু বলছি। ওর কথায় কিছু মনে করো না। আসসালামু আলাইকুম আন্টি। আর আমি ওর কথায় কখনো কিছু মনে করিনি। পাগলে কি না বলে ছাগলে কি না খায়। আম্মু হেসে দেয়, তারপর হাসতে হাসতে বলে, ওয়ালাইকুম আসসালাম। দোয়েলের আব্বুর সাথে কথা বলো। সে কিছু বলতে চায় তোমাকে। কথাটা বলে আম্মু আব্বুর হাতে ফোন দেয়। আব্বু সালামের উত্তর দিয়ে মূল আলোচনায় আসে। দেখো ফালাক, কাল রাতে তো একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তোমায় চিনি জানি বলেই দোয়েলকে তোমার হাতে তুলে দিয়েছি। জি আঙ্কেল, বুঝতে পেরেছি। এছাড়াও তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। যদি কষ্ট করে আজ আসতে। আর দুপুরে আমাদের সাথে খেতে। আঙ্কেল, আমি চেষ্টা করবো আপনার অনুরোধ রাখার। এখন রাখছি। টিউশনে আছি তো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবা ফোন কেটে আমার হাতে দেয়। আমি আর কোনো কথা না বলেই সোজা আমার ঘরে চলে যাই। হঠাৎ টেবিলের পাশে থাকা ব্যাগটা চোখে পড়ে আমার। ফালাক কালকে এই ব্যাগ দিতেই রাত দুপুরে এসেছিল। আর লাজুক হাসি আমি। কৌতূহল জাগে ব্যাগটার প্রতি। গিয়েই খুলে ফেলি। ব্যাগটার ভেতরে থাকা জিনিসগুলোর প্রতি আমার এক আকাশ পরিমাণ আবেগ রয়েছে। হাত খরচের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ফালাকের জন্য গিফটগুলো কিনতাম। অজান্তেই এসে ফেলি। কি পাগলামিগুলোই না করতাম। হাতে বানানো রঙিন কাগজের একটা কার্ড দেখতে পাই। আমিই বানিয়েছিলাম। কার্ডটা খুলে লেখাগুলো পড়তে লাগি। লেখাগুলো পড়ে মনে হচ্ছে লজ্জায় মাটি দুভাগ করে তার ভেতর ঢুকে যাই। লজ্জায় দু হাত দিয়ে মুখ আড়াল করি আমি। কলেজে যাই না বেশ কয়েকদিন হলো। বন্ধু বান্ধবরা ফোনের পর ফোন দিচ্ছে। ওরা হয়তো জেনে গিয়েছে আমার আর ফালাকের বিয়ের কথা। কিছু খবর তো বাতাসে ভেসে যায়, সেই হিসেবে আমাদের অ্যাক্সিডেন্টলি বিয়েটার ব্যাপারে মানুষের জেনে যাওয়া অস্বাভাবিক কিছু না। কলেজে ঢুকতে কাউকে খুব একটা চোখে পড়েনি। ওরা হয়তো ল্যাবের পাশে রুমটায় আড্ডায় ব্যস্ত। আমি চুপচাপ ক্লাসে গিয়ে বসে থাকি। আমায় দেখে আজান এগিয়ে আসে। আজান আমার ক্লাসমেট। বেশ ভালো বন্ধুও বলা যেতে পারে। কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের কেউ ওকে সহ্য করতে পারে না। ক্লাসে কয়েকটা গ্রুপ আছে। আজান আমাদের বিপরীত গ্রুপের সদস্য, যার কারণে দাকুম্য সম্পর্ক আমাদের। তবে সার্কেলের অন্যদের সাথে আজান খারাপ ব্যবহার করলেও আমার সাথে বেশ ভালো করেই কথা বলে। শুনেছিলাম আমায় সে পছন্দ করে। জোহা বলেছিল। কলেজে আমি ইন্ট্রোভার্ট টাইপের। চুপচাপ থাকি। সবার সাথে কথা বলি না খুব একটা। নবীন বরণে আমায় দেখেছিল আজান। তারপর জোহাকে বলেছিল মেরুন রঙের শাড়ি পরা মেয়েটাকে। জোহা সোজাসাপটা উত্তর দিয়ে দিয়েছিল মেয়েটা দোয়েল। তারপর সে জোহার কাছে আমার নাম্বার চায়। জোহা হেসে বলে, লাভ নাই ব্রো, ওর বয়ফ্রেন্ড আছে। মিথ্যা বলছিস তুই? ভাই তোর কসম, ওর বয়ফ্রেন্ড আছে। আজান কিছুক্ষণ চুপ থাকার পর বলে, ব্রেকআপ হলে বলিস। দুলাভাই হয়ে যাব তোর। ওই আশাই থাক তুই। ওদের কখনো ব্রেকআপ হবে না। আজানের আশা পূরণ হলে ঠিকই, কিন্তু ব্রেকআপের রাতেই বিয়ে হয়ে গেল। আজান আমার পাশের সিটটায় বসে। আমি একটু সরে বসি। শুনলাম তোমার নাকি তোমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে গিয়েছে। ভুল কিছু শুনুনি। ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আজান হাত মুষ্টিবদ্ধ করে কেমন যেন দাঁতে দাঁত কামড়ে বসে থাকে। আমি জিজ্ঞাসাসূচক ভঙ্গিতে বলি,
কিছু বলবি? চমকে যায় আজান। চমকিত কণ্ঠে বলে, না না কিছু না। শুভ কামনা রইল নতুন জীবনের জন্য। আমি চাপা হাসি দিই। আজান উঠে চলে যায়। আমি ব্যাগ থেকে ফোনটা বের করে মেসেঞ্জারে যাই। সন্ধ্যার দিকে ফালাককে একটা মেসেজ দিয়েছিলাম। সিন পর্যন্ত করেনি এখনো, অথচ ওর প্রোফাইলে সবুজ রঙের বিন্দুটা জ্বলজ্বল করছে। ওই বেটা। আমি মেসেজ দিই। বেশ খানিকক্ষণ পর ফালাক সিন করে, কিছু বলবা? না, এমনি। সিন করো নাই ভাবছি মইরা গেছো, তাই মেসেজ দিয়ে দেখলাম বেঁচে আছো কিনা। ফালতু কথা না বললে ভাত হজম হয় না? না হয় না। আমি এখন তোমার বিয়ে করা বউ, তারপরও তুমি আমায় ইগনোর করো। সাহসও কম না। সাহসে দেখলা কি? আবার মুখে মুখে তর্ক করিস। জানিস আমি কে? কে? ফালাক মাহমুদের বউ। আমার মেসেজে লজ্জা পেয়ে বানরের মুখ ঢাকা রিয়েক্ট দেয় ফালাক। তারপর ঠাস করে ভিডিও কল দিয়ে দেয় ফালাক। আমি কল কেটে দিই। কল কাটলি কেন? আমার ইচ্ছা। কতদিন হলো দেখি না, একটু দেখবো তোকে। বেশি দেখলে পুরাতন লাগবে পড়ে। বলছে বলছে দেখি তো, পুরাতন হয়ে গেছি বলে তো পাত্তা পাই না। সোনা যতই পুরাতন হোক, সোনায় সোনাই থাকে। হয়েছে হয়েছে, আর ঢং করা লাগবে না। ঢংই তো করি। খুব করে তো। ক্লাস আছে। আল্লাহ হাফেজ। ডাটা অফ করি আমি। কিছুক্ষণের মধ্যেই জোহারা ক্লাসে আসে। জোহা এসেই আমার কাঁধে ওর কাঁধ দিয়ে ধাক্কা দেয়। কিরে, বিয়ের তা আফা, ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? ভালোই, আগের মতোই আছে। বলেছিলাম না, তোরা তো আমার জেরির মতো। সারাদিন ঝগড়া করবি, অথচ দিন শেষে একে অপরকে না পেলে আপসেট হয়ে যাবি। কথা বলে ইমন ইয়ার্কির হেসে ছলে বলে, জয় বাংলা। এবার বিয়ে করে একে অপরকে সামলা। ইমনের কথা শুনে আমরা সবাই অট্টহাসিতে হেসে দিই। তোর সবাইকে থামিয়ে দিয়ে বলে, ওরা তো বিয়ে করে ফেললো, কিন্তু আমরা তো আমাদের পাওনা জিনিস পেলাম না। তোরা আবার কি পাস? গা ছাড়া ভাব নিয়ে বলি আমি। আরুষি অবাক হয়ে বলে, ওমা, বিয়ে করলি? আমরা ফালাক ভাইয়ের শালা শালি হিসেবে কিছু পাই না? কি পাস তোরা? আরে বোকা মেয়ে, বিয়েতে শালা শালিরা কি পায়? তুই কৈলাপুর বিয়েতে কি করেছিলি? জুতা লুকিয়েছিলাম, দরজা ধরেছিলাম, গেট ধরেছিলাম। পরে ভাইয়ের কাছ থেকে নগদ 50,000 টাকা। আমরাও ওরকম করব। যা পাবি 50% আমার। দিব তোমায়। ভেঙচি কেটে বলে আরুষি। এরই মধ্যে স্যার ক্লাসে প্রবেশ করেন। মুহূর্তেই সবাই যে যার আসনে বসে পড়ে। আপি। কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করছিলাম। পাইলে ডাকে পেছনে ঘুরে তাকাই। কি হয়েছে? একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা? ফালাক ভাইয়া তো ঢাকা থেকে, তাই না? খুব, তো কি হয়েছে? তাহলে রাত্রিবেলা কিভাবে তোর সাথে দেখা করতে আসলো? ফালাকের কলেজ জীবন কেটেছে এখানে। কলেজে থাকতেই পড়াশোনার পাশাপাশি টিউশন করতো ফালাক। সেখান থেকেই আমাদের পরিচয়। কলেজের গণ্ডি পেরোনোর পর পড়াশোনার সূত্রে ফালাক ঢাকা পাড়ি জমায়। শুরু হয় আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, যার কারণে অন্যদের বয়ফ্রেন্ডের মতো ফালাক বাসার নিচে এসে রাগ ভাঙতে পারেনি। রাগ ভাঙানোর জন্য ফোন কলই ছিল ওর একমাত্র ভরসা। আর আমিও রাগ করলে অপেক্ষায় থাকতাম ওর ফোন কলের। এভাবেই চলছিল আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। আব্বুর সাথে আমার বেশি ভালো সম্পর্ক, অনেকটা বন্ধুত্বের মতো। আব্বু কখনোই প্রেমের বিরোধী ছিলেন না। আব্বুর বিয়েটা রিলেশনের। আমি আব্বুকে জানাতে চেয়েছিলাম, কিন্তু ফালাকি না করে, বলে ওর মাস্টার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত না জানাতে। তাছাড়া আমাদের ফ্যামিলিতে মেয়েদের একটু দেরি করে বিয়ে দেওয়া হয়। পাইলের প্রশ্নটাও মোটেও ফেলে দেওয়ার নয়। জিজ্ঞেস করতে হবে ফালাককে। আমি মুচকি হেসে বলি, আমি জিজ্ঞাসা করে তোকে বলবো নি। পায়েল বেরিয়ে যায়। আমি বিছানায় গাইলি ফালাককে ফোন দিই। 3 বার কেটে দিয়ে তারপর ফালাক ফোন ধরে।
প্রথম দিকে খুব রাগ হতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। চতুর্থবারে ফালাক ফোন রিসিভ করে। কিছু বলবি? না, এমনি ফোন দিছি। খানিকটা মেজাজ দেখিয়ে বলি আমি। ফালাক ফোনে ওপাশ থেকে হাসে। ওর হাসির শব্দ শুনে আমি জিজ্ঞাসা সূচক কণ্ঠে বলি, হাসলে কেন? না, এমনি। আমায় না ভেঙেলে তোমার ভাত হজম হয় না? এই জন্যই তো তুমি আমার পুচু বউ। বউ বউ করবা না? বিয়ে হয়েছে, এখনো বলো বউ বউ করবা না? আচ্ছা, তোমার সাথে আর বউ বউ করবো না, অন্য কারোর সাথে করব। ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। হেসে দিই আমি। ফোনের ওপাশ থেকেও হাসে। আমি হাসি খানিকটা মলিন করে বলি, দেখেছো আমরা কত লাকি? বিয়ের পরেও প্রেম করছি। আচ্ছা, যেটার জন্য ফোন করেছিলাম। কি? থাকো তুমি ঢাকা। তো রাত্রি কিভাবে আসলা? বিকালের দিকে ঝগড়া হলো না? তারপরে মিশে যাই আমি। ওয়ার্ড্রোফে তোমার দেওয়া গিফটগুলো দেখে অনেক রাগ হয়। ডিসিশন নেই, তোমার কোনো স্মৃতিই রাখবো না। রওনা দিই সন্ধ্যায়। রাত্রে গিয়ে উঠি ছোট ভাইয়ের মেসে। তারপর সেখান থেকে তোমাদের বাসায় যাই। দেয়াল টপকে তোমাদের বাসায় ঢুকি। তোমায় নিচে ডাকি। তুমি আসো, আর বাকিটা ইতিহাস। অনর্গল কথাগুলো বলে হেসে দেয় ফালাক। ওর হাসি দেখে হাসি আটকে রাখতে পারিনি। হেসে দিই আমিও। সত্যি উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে যায় আমাদের, যার কারণে বিয়ের ব্যাপারে আমার বাবা মা জানলেও ফালাকের বাবা মা জানে না। আব্বু ফালাকের থেকে তাদের ফোন নাম্বার নিয়ে তাদের আমাদের বাসায় আসার আমন্ত্রণ জানান। আজ তারা আসছেন। বাসায় একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আপু এসেছে। আম্মুর সাথে আপু রান্না বান্নায় সাহায্য করছে। আমার ঘর গুছানোর দায়িত্ব দিয়েছে। সাত ভাইয়া আর পায়েল খুনসুটিতে ব্যস্ত। ট্রুথ ডেয়ার খেলছে তারা। সাত ভাইয়া এই কিছুক্ষণ যখন ডেয়ার নেয়, তখন বাদল পায়েলটা সাত ভাইয়াকে ডেয়ার হিসেবে অনেকগুলো চকলেট আইসক্রিম আনতে বলে। ভাইয়া প্রথমে অস্বীকার করলে পরে পায়েলের চাপে ডেয়ার মানতে বাধ্য হয়। ডেয়ার অনুযায়ী ভাইয়া অনেকগুলো চকলেট আইসক্রিম আনে। আমি সেখান থেকে একটা চকলেট কোন আইসক্রিম নিয়ে খাই। ফালাক এখনো আসেনি। সকালে রওনা দিয়েছে ফালাক। জ্যামে না পড়লে জোহরের আজানের আগেই চলে আসবে আশা করা যায়। ফালাকের পরিবার ভোর রাতে রওনা দিয়েছে। শুধু খুলনা থেকে আসছে তারা। আমি একটু বেশি নার্ভাস তাদের ভাষা নিয়ে। এক অঞ্চলের ভাষা তো অন্য অঞ্চলে বোধগম্য হয় না, হলেও তা অনেক হাস্যকর হয়। যেমন আমাদের এখানে পুরি এক ধরনের খাবারের নাম, কিন্তু সিলেটে গিয়ে যদি কেউ বলিস পুরি খাবে তাহলে সে গেছে। ঘর গোছানো শেষ হলে ড্রয়িং রুমে গিয়ে সোফায় গায়ে দিয়ে দিই। যা ব্যবসা গরম পড়েছে, মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে আছি। আর একটু গরম পড়ুক না, ইয়া হাবিবি বলে ওর নিয়ে বের হব। ঘরমাত্র শরীর নিয়ে আপনি আসে। ওড়না দিয়ে হাত মুছতে মুছতে বলে, কি পরবি আজকে? জামা। এমনিতে অন্যান্য দিন টি শার্ট পালাচ্চ পরি, এখনো এক থ্রি পিস পরবো। ফালাকের বাবা মা তোকে কখনো দেখেছে? থাকি দেশের দুই প্রান্তে। দেখবি কিভাবে? প্রথম দেখতেছে তোকে। আজ শাড়ি পর। আমি পরতে পাই না শাড়ি। আমি পরিয়ে দেবনি। এখন সবাই নিয়ে আয় যা। তুই বের হলে আমি যাব। আপনির কথার পিঠে কোনো কথা বলি না আমি। গরম পড়েছে অনেক। চোখে মুখে তীব্র ক্লান্তি ভাব। শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। শাওয়ার নিয়ে রুমে এসে দেখি ফালাক পড়ুয়া বিছানায় শুয়ে আছে। আমি টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বলি, কখন এলে? এই মাত্র। ফ্রেশ হয়েছ? একটু পরে। অস্থির লাগছে। আপনি গেল কিন্তু তাহলে ওয়াশরুমে। আচ্ছা যাক। আপু ওয়াশরুমে যাওয়ার আগে আমার ডাক দিয়ে হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে যায়। কি এইগুলো? শাড়ি আর পাঞ্জাবি। আপুর টাকা দিয়েছিল তোদের জন্য কিনতে। দেখতো পছন্দ হয় কিনা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিই। আপনি মুচকি হেসে আমার গালে হাত দিয়ে বলে, তুই যতটুকু পারিস 7 দিন থাক। আমি শাওয়ার নিয়ে আসি। টি শার্ট পালাচ্চো পরে বিয়ে করেছিস। আজকে রেজিস্ট্রি হবে।
আজ অন্তত একটু বউ সাজ। খাটের এক সাইডে সব মেকআপ প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। ফালাক সবগুলোই চোখ বুলিয়ে নেয়, অবাক দৃষ্টিতে বলে, এগুলো কি? মেকআপ? তুমি না বলো তা মেকআপ করতে জানো না তুমি? শিখিনি তুই কতক্ষণ? মানুষকে দেখাতে হবে না ফালাক ভাই কত সুন্দর বউ পেয়েছে। ফালাক ভাইয়ের বউ ন্যাচারালি অনেক সুন্দর। কাজল, লিপস্টিক দিলেই তাকে মাশাআল্লাহ লাগে। আটা ময়দা দেওয়ার দরকার নাই। আমি আর চোখে ওর দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলি, ডোন্ট ডিস্টার্ব। সাজতেছি। আপনি বেরোতে বেরোতে আমার সাদা হয়ে যায়। কসমেটিক্স গুলো শুধু শুধু কিনেছি, একটাও ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি না। টাকা নষ্ট। ছোট বড় সব অনুষ্ঠানে বিবি ক্রিম, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা এই সব। বিয়ের বাড়ি গিয়ে শুধু ব্লাশন আর আইশ্যাডো দিই। সবসময় 3 পিস পরার টিপটা আমার গেটআপের সাথে যায়। একসময় ওয়েস্টার্ন ড্রেস পরতাম, কিন্তু বাদ দিয়েছি পরা। ফালাকের ভাষ্যমতে পশ্চিমা পোশাকে নাকি আমায় মানায় না, বাঙালি পোশাকেই নাকি আমায় অসম্ভব সুন্দর লাগে। আর কোন মেয়ে চাইবে না নিজেকে সুন্দর উপস্থাপন করতে? তাই বাঙালিয়ানার দিকে ঝুঁকি। ফালাকের কথাই সত্য হয়ে দাঁড়ায়। বাঙালি পোশাকে আমি নিজেকে আলাদাভাবে খুঁজে পাই। তারপর থেকে 3 পিস কুর্তাই আমি পরি। আজ প্রথমবার শাড়ি পরতে যাচ্ছি। প্রথমবারও না, ছোটবেলায় অনেক পরা হয়েছে শাড়ি, কিন্তু মাঝখানে পশ্চিমা সংস্কৃতি খপ্পর পরে শাড়ি কি জিনিসটাই ভুলে গেছিলাম। অনেকদিন পর পরা হচ্ছে তো তাই ফার্স্ট টাইম ফিলিং আসছে। আপনি শাওয়ার নিয়ে টাওয়েল দিয়ে চুল পেঁচাতে পেঁচাতে রুমে আসে। ফালাক আপনিকে সালাম দেয়। আমি নতুন টাওয়েল বের করে দিই ফালাককে। ফালাক ওয়াশরুমে চলে যায়। আপনি শপিং ব্যাগ থেকে শাড়িটা বের করে মেলে। সাদা কালো আমার প্রিয় রং। শাড়িটা জামদানি, সাদার মধ্যে লাল সুতোর কাজ রয়েছে, আর জমিন লাল। তখন ভালো করে না দেখিয়ে বলেছিলাম শাড়িটা সুন্দর। এখন দেখি আসলেই সুন্দর। আপনি বেশ পরিপাটি ভাবেই শাড়ি পরাতে পারে। আঁচল সুন্দর করে প্লেট প্লেট করে দেয়। আমি রেডি হতে হতে ফালাক শাওয়ার নিয়ে বের হয়। ফালাকও সেম পাঞ্জাবি পরেছে, সাদার মধ্যে লালের কাজ। পেছনে পেছনে 7 ভাইয়াও আসে। সাদা নাকি শালিকার পছন্দ, তাই তোমার আপু এই শাড়িটা কিনলো। আর পাঞ্জাবিটা তোমার আপু নিজ হাতে হ্যান্ড পেইন্ট করেছে। আপুর গুণ আছে অনেক, আর আমি বেগুন। শুধু বিছানা সোফায় গড়াগড়ি করি। 7 ভাইয়ের কথা জবাবে বলি আমি। সবাই এসে দেয়। পায়েল আমাদের মাঝে উপস্থিত হয়। সেও শাড়ি পরেছে। প্যাচিয়েছে বলা যেতে পারে। ও তো তাও প্যাচিয়েছে, আমি তো তাও পাই না। আপনি শাড়ি পরিয়ে দিই। আমি ছবি তোলার জন্য যেভাবে শাড়ি প্যাঁচাই সেভাবে প্যাচিয়েছি। তুই ভালো করে শাড়ি পরাতে পারিস। পায়েলের সাথে আমি শাড়ি পরে আসছে। তোমরা থাকো। সবাই শাড়ি পাঞ্জাবি পরে সেলফি তুলবো। আপনি পায়েলকে নিয়ে বেরিয়ে যায়। আমি, ফালাক, 7 ভাইয়ের খাটে বসে গল্প করতে লাগি। দোয়েল যে ইন্ট্রোভার্ট, ভাবতেই পারিনি ওর এভাবে বিয়ে হবে। আপনারা সবাই ওকে কোন হিসেবে ইন্ট্রোভার্ট বলেন আমি ভেবে পাই না। সারাদিন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে আমার মাথা খায়। 7 ভাইয়ের কথা জবাবে বলে ফালাক। খানিকটা রাগ হয়। তোর কাছে যদি ইন্ট্রোভার্ট থাকতেই হয় তাহলে তুই কিসের প্রিয় মানুষ? প্রিয় মানুষের কাছে কিসের ম্যাচুরিটি? খানিকটা অভিমানী কণ্ঠে বলে। আমি তো কানের কাছে ঘ্যান ঘ্যান করি, আর অন্য মেয়েরা তো তোকে ফিসফিসিয়ে গান শোনায়, তাই না? বেশ কিছুক্ষণ আমরা গল্প করি। আপনি পায়েল সেজে আসে। আমরা সেলফি তোলার প্রস্তুতি। 7 ভাইয়া বেশ লম্বা। আপনি মাঝে মাঝে তাকে খাম্বা বলে ডাকে। এই খাম্বা, তুমি ফোন হাতে নেও। আমরা সবাই এসে দিই। সেলফি তোলা হয়ে গেলে আমরা খাটে গোলবা বসে ছবিগুলো দেখতে লাগি। ছবিগুলো দেখে পায়েল কিছুটা উদাসীন কণ্ঠে বলে, দেখছি স্বপ্নে আপনি, তোদের সবাই জামাই আছে। আজ আমারও যদি জামাই থাকতো তাহলে এই সেলফিটা পূর্ণতা পেত। পায়েলের কথা শুনে আমরা সবাই একযোগে হেসে উঠি। আপনি পায়েলের মাথায় হালকা চড় দিয়ে বলে, বেশি পেকে গেছিস। আচ্ছা ফালাক ভাইয়া, তোমার কি ছোট ভাই আছে? কেন?
আর চোখে তাকিয়ে বলে ফালাক। পায়েল লাজুক কণ্ঠে বলে, না মানে আমারও একটা গতি হতো তো, তাই আর কি। আবার আমরা হেসে দিই। এরই মধ্যে কলিং বেলের আওয়াজ। পাশের ঘর থেকে আম্মু চিৎকার দিয়ে বলে, দোয়েল দরজাটা খুলে দে। বিয়ের কনেকে বলছে দরজা খুলে দিতে। আমি যাচ্ছি। ভেঙচি কেটে বলে আপনি উঠে যায়। সাত ভাইয়া ফালাককে বলে, তোমার বাবা মাই এসেছে হয়তো। বলতে না বলতেই আপনি ডাক। ফালাক আঙ্কেল আন্টিরা আসছেন। ফালাক উঠে যায়। ফালাকের পিছনে পিছনে সাত ভাইয়া যায়। আমি উঠতে যাব ঠিক তখনই পায়েল আমার পথ আটকে বলে, তুই বিয়ের কনে। তুই এক হাত লম্বা ঘুমটা দিয়ে বসে থাকবি। তুই কেন দৌড়ে শ্বশুরবাড়ির মানুষজনকে দেখতে যাবি? দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হয়। ফালাকের পরিবারের মোটামুটি সবাইকেই আমার ভালো লেগেছে, কিন্তু ওর দাদি আর বোনকে আমার একটু বেশিই ভাল লাগে আমার। যদিও আমি দাদির কথা সঠিকভাবে বুঝি না। গ্রামের সহজ সরল মানুষ হওয়ায় কথাবার্তায় ওনার খুনের খাঁটি আঞ্চলিক ভাষা টান আছে। ফাইজা ফালাকের ছোট বোন, 7-এ পড়ে। পায়েলের থেকে 1 ইয়ার জুনিয়র। প্রায় সমবয়সী হওয়ায় অল্প সময়ের মধ্যেই ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। আমার শ্বশুরবাড়ির লোকজন রাতেই রওনা দেন খুলনার উদ্দেশ্যে। তারা থাকার কারণে আমি অস্বস্তি সহ্য করেই শাড়ি পরেছিলাম। তারা চলে যাওয়ার সাথে সাথে আমি আমার কমফোর্ট ড্রেস জিলেডালাটি শার্ট আর পালাজ্জো পরে নিই। সাত ভাইয়া ফালাক বাহিরে গেছে। ড্রেস চেঞ্জ করে মুখ ধুয়ে আমি চায়ের পানি গরম নিই। আমার কাছে এই চাটা এক ধরনের মাদক, যা ছাড়া আমি প্রায় পাগলের মতো হয়ে যাই। এই জিনিসটা না থাকলে কবেই যে আমি মাথা ব্যথায় মারা যেতাম। তাছাড়াও আমার সকল মানসিক রোগের ওষুধ এই চাকেই লাগে। বিয়ের রাত্রির প্রায় ফালাকের সাথে ঝামেলা হতো। আপসে থাকতো মানিক। তখন চা খাওয়ার মাত্রাটা বেড়ে যেত। আমি সাধারণত দিনে 2 বার চা খাই, সকাল আর বিকাল বা সন্ধ্যা। এটা শুনে অনেকেই বলে মেয়েটা মাত্র 2 কাপ চা খেয়ে নিজেকে চাকর দাবি করে। না ভাই, আমার কাপে চা খাইতে মুখে সুরসুরি লাগে। ইয়ায়া বড় একটা মগ কিনেছি, সেই মগ ভর্তি করে 2 বেলা চা খাই। কিন্তু কোনো বিষয় নিয়ে আপসে থাকলে চা খাওয়ার মাথা অনেক বেড়ে যায়। তখন দিনে 10-12 মগ চা খাওয়ারও রেকর্ড আছে আমার। এতটাই আমি এই জিনিসটার প্রতি আসক্ত। আম্মুর মতে আমার এই ক্ষুদমন্দার মূল্যে নাকি রয়েছে আমার চা খাওয়া। মাঝে মাঝে চা পাতি আম্মু লুকিয়ে রাখে, কিন্তু আম্মু ভুলে যায় যে আমি আম্মুরই মেয়ে। রুমে সবসময় আমি ইমার্জেন্সি চা পাতি রাখি, তখন সেখান থেকে নিয়েই খাই। সাত ভাইয়া ফালাক রাত 10:30টার দিকে ফেরে। ওরা বাসায় আসতে না আসতেই শুরু হয় আম্মুর রাতে খাওয়ার জন্য তাগাদা। দুপুরে আমার খাওয়া হয়নি, খিদেতে পেটে ছুটো লাগছে, যার কারণে এইবার আর পরে খাবো বলে ঘ্যান ঘ্যান করি না। সবার আগে টেবিলে বসে যাই। আমার খাওয়ার ধৈর্য দেখে আপনি টিটকারি মেরে বলে, দেখেছ, আজ আর খাওয়াতে তার আলসেমি নেই। খুব বলতো আমার বিয়েতে আমি আগে আগে খাবো, অথচ একটু আগে চা খেতে খেতে বললো, জানিস আপনি আজকে আমার দুপুরে খাওয়া হয়নি। আপনির কথায় সবাই হেসে দেয়। আমি লজ্জায় পড়ি সবার সামনে। আম্মু আপনি খাবার পরিবেশন করে। আব্বু খেতে খেতে ফালাককে বলে, রিলেশন করেছো? জানো কি না জানি না, তারপরও বলছি, দোয়েলের চা ছাড়া সব খেতে রাজ্যের আলসেমি। না খেয়ে থেকে মরে যাবে, তার নিজে থেকে খাবে না, ওকে খাইয়ে দিতে হয়। তোমার হাতে তুলে দিয়েছি, তুমি দেখে রেখো ওকে। দেখো মেয়েটা যেন কষ্ট না পায়। মুখ ফুটে সব বলে না, তাই তো তোমাদের ঘটনার কথা আমরা কেউ জানতে পারিনি। আপনি চিন্তা করবেন না, দায়িত্ব যখন দিয়েছেন আমি সর্বস্ব দিয়ে তা পালনের চেষ্টা করব। ফালাক বলে। খাওয়া শেষ হলে আব্বু আম্মু নিজেদের রুমে ঘুমোতে যাই। আমরা সবাই ড্রয়িং রুমে বসি আড্ডা দিতে। বাইরে থেকে আসার আগে ওরা কোকাকোলা এনেছে। আমি কোকাকোলা গ্লাস নিয়ে আসি। ও তা দীক্ষিত করে ঢেলে দিতে পারবো না, যার লাগবে নিয়ে নিয়ে খাবে। আমি আপনি একে অপরের লাভ স্টোরি বলি। পায়েল বিষণ্ণ মুখ নিয়ে তালে হাত দিয়ে সেগুলো শুনি। আজ যদি একটা প্রেম করতাম আমারও জামাই থাকতো। এইটু পরে
মেয়ে নাকি প্রেম করবে। ভেঙচি কেটে বলি আমি। সবাই মৃদুস্বরে হেসে দেয়। 1:30টা পর্যন্ত আমাদের আড্ডা হয়। 7 ভাইয়ের অফিস হতে হবে গিয়ে। তাই আপনি ভাইয়া ঘুমোতে যায়। আমি আর ফালাকও নিজেদের ঘরে যাই। পায়েল সাধারণত আমার সাথে থাকে। আজ ফালাক থাকায় তাকে গেস্ট রুমে ঘুমোতে দেওয়া হয়েছে। ফালাক ঘরে ঢুকতেই আমি দরজা লাগিয়ে দিই। মুচকি হাসি দিয়ে বলি, আজ আমরা প্রথম একসাথে রাত কাটাবো। আমার কথা শুনে ফালাক লাজুক হাসি দেয়। আমি দাঁতে দাঁত কামড়ে বলি, আর আজ তুই তোর সব কাজের কৈফিয়ত দিবি। ফালাক বেকুবের মতো আমার দিকে তাকায়। চোখ মুখ দেখে মনে হচ্ছে ও ভেতর ভেতর অড়াচ্ছে। শালা কি ভাবলাম। আর কি হলো? আমি আবার বলি, যা যা জিজ্ঞাসা করবো ঠিক ঠিক উত্তর দিবি। ফালাক শুকনো ঢোক গিলে হ্যাসুচুপ মাথা নাড়ায়। আমি ওকে সাইড দিতে বলি, আমি বসবো। ও সরে বসে। আমি বলা শুরু করি, নাম্বার 1, তুই সিগারেট খাওয়া ধরলি কবে থেকে? ও করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি? বল। বুঝলা কিভাবে সিগারেট খাই আমি? রাত্রে যখন খাইতে বসছিলাম তখন আপনার গা থেকে আমি সিগারেটের গন্ধ পেয়েছি স্যার। আমি বা মিন্টে চুইংগাম খেয়েছি। 7 ভাইয়া বলল মিন্ট জাতীয় কিছু খেলে নাকি সিগারেটের গন্ধ চলে যায়। 7 ভাইয়া জানলো কিভাবে? উনিও তো খান। তোমার যেমন চা ছাড়া অস্থির লাগে আমাদের তেমন সিগারেট ছাড়া অস্থির লাগে। আপনি কি বলতেছি? জানেন উনি ঘরে সিগারেট খাওয়ার পারমিট দেন নাই শুধু। তাই ভাইয়া বাইরে খায়। ফালাকের সাথে আমি কথায় পাই না। বেশি ফটাফটা করে ছেলেটা মনে হয়। আমায় চুপ থাকতে দেখে হাসতে লাগেও। আমি ধমক দিয়ে বলি, এত হাসি কিসের? হাসলে মানুষ বেশি দিন বাঁচে। বাঁচার জন্য হাসি। আমি একটু ওর দিকে এগিয়ে যাই। ও লজ্জায় কিছুটা সরে যায়। আমি শান্ত কণ্ঠে বলি, সত্যি করে বলো তো ফালাক, তুমি কি ভালো ছিলে? ও শার্টের কলারটা হালকা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ অবশ্যই। লাকি একটা। ভালো ছেলেরা কখনো সিগারেট খায় না, কারণ ওরা জানে ঠোঁটজোড়া তাদের বউয়ের হক। কথাটা বলি মুহূর্তে ওর রক্ষীজোড়া দুটো আমার হাত দিয়ে আড়াল করে ওর ঠোঁটে আমার ঠোঁটের আলতো ছোঁয়া দিয়ে দিই। ও তার চোখে পলক পড়ছে না ওর। বড় বড় চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি লজ্জায় বালিশে মুখ গুজে শুয়ে পড়ি। মস্তিষ্ক কাজ করছে না আমার। কি করে ফেললাম আমি? হায় হায়, দোয়েল এতটা অসভ্য হয়ে গেছে। কিভাবে ঠাস করে! ছি ছি। আমার তো মনে হচ্ছে এখনই জমিন দুভাগ করে তার ভেতরে ঢুকে যাই। নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। দোয়েল, এই দোয়েল। ফালাক আমায় ডাকছে, কিন্তু আমার প্রচন্ড লজ্জা লাগছে। চোখের বসে কি নাকি করে ফেলেছি। আমি কোনো সাড়া দিই না ওর ডাকে। দোয়েল ওঠে না। ওহো, আমার ঘুম পেয়েছে। ডোন্ট ডিস্টার্ব। ঘুম পেয়েছে না লজ্জা? যেটা ধরে নাও। লজ্জায় ধরলাম। কিন্তু তুমি তো বলেছিলে আমার সব কাজের কৈফিয়ত নেবে। আজ আর না। বেঁচে থাকলে কৈফিয়ত নেওয়ার অনেক সময় পাবো। ফালাক কোনো কথা বলে না। চুপ করে বসে মুচকি মুচকি হাসতে থাকে। আমি চুলের আড়াল দিয়ে সেগুলো দেখি। ওর চোখে মুখে লজ্জা ফুটে উঠেছে। ও উঠে গিয়ে লাইট অফ করে ড্রিম লাইট দিয়ে আবার বিছানায় আসে। আলতো ছোঁয়ায় আমার মুখের ওপর থেকে চুলগুলো সরায়। আমার অক্ষি যুগল তখন তার দিকে। ড্রিম লাইটের আলোয় তোমার চোখ জোড়া জ্বলজ্বল করছে দোয়েল। ভীষণ মায়াবী লাগছে। গ্রিক মিথোলজিতে যেভাবে মুখ্যন্যার চোখের মায়ের বর্ণনা দেওয়া হয়েছে ঠিক সেরকম লাগছে। আমি লজ্জায় চোখ জোড়া নামিয়ে দিই। ফালাক এসে দিয়ে আমায় জড়িয়ে ধরে। আমি লজ্জায় আরো চুপসে যাই। কি জানি বাবা, আমার এত লজ্জায় হঠাৎ কোথা থেকে আসলো? আমি তো অত লাজুক মেয়ে না। খানিক বাদে আবারও বলে, ট্রাস্ট মি দোয়েল, আমার কল্পনার বাইরে ছিল যে তুমি এমনটা করতে পারো। আমার কাছে নেহাতি তুমি একটা নিরামিষ মেয়ে ছিলে। বুঝলাম। তাই ইগনোর করো তা না। ব্যস্ততার জন্য সময় দিতে পাই নাই। জানোই তো আমার অবস্থান কেমন।
তুমি বলেই আছো আমার সাথে, অন্য কেউ হলে কবেই ছেড়ে দিত। কথাটা বলেই ও আমার কপালে এত করে চুমু দেয়। ভাই, আজ আমি লজ্জায় শেষই হয়ে যাব। ওর জড়িয়ে ধরার মাত্রাটা আরো বাড়ে। আমায় নিজের বাহুডোরে শক্ত করে আবদ্ধ করে বলে, এই ধরলাম, আর ছাড়তেছি না। মাঝখানে এইচএসসি পরীক্ষা অ্যাডমিশনের চাপে ফালাকের সাথে আমার যোগাযোগ প্রায় বন্ধই ছিল। তার মধ্যে আমি যথেষ্ট অপসেট ছিলাম মেডিকেল অ্যাডমিশন নিয়ে। যথেষ্ট পয়েন্ট থাকার পরেও মাত্র 1.5 মার্কের জন্য আমি মেডিকেলে চান্স পাই না। অথচ ছোটবেলা থেকেই এই লাইনে পড়ার জন্য কতই না পরিশ্রম করেছি। তীরে এসে নৌকা ডোবার মতো। পরে ডিসিশন নেওয়া হয় প্রাইভেটে অ্যাডমিশন নেব। ধানমন্ডির একটা প্রাইভেট মেডিকেলে আমি অ্যাডমিশন নিই। ধানমন্ডিতে একটা 2 রুমের ফ্ল্যাট নিয়ে আমি আর ফালাক থাকতে শুরু করি। যদিও ধানমন্ডি থেকে ওর ক্যাম্পাস বেশ দূরে হয়ে যায়, তারপরও ফালাক আমার জন্য ধানমন্ডিতেই থেকে যায়। ও বাসে ঝুলে ঝুলে যাক, ওর সমস্যা নেই, কিন্তু আমায় যেন দুর্ভোগ পোহাতে না হয়, তাই আমাদের ধানমন্ডিতেই থাকা। তাছাড়া ঢাকায় প্রায় মেয়েরা রাস্তাঘাটে বাসে হ্যারাসমেন্টের শিকার হয়। সময় দিতে না পারলেও দায়িত্বে তার গাফিলতি নেই। অনার্স প্রায় ওর শেষের দিকে। অনার্স শেষ করেই ছোটখাটো জব করতে চাইছে। তারপর মাস্টার্স কমপ্লিট করে একটা ভালো জবে ঢোকার ইচ্ছা তার। যেহেতু বাংলাদেশে কোনো ভালো চাকরি করতে চাইলেই কর্তৃপক্ষ অভিজ্ঞ লোক চায়, তাই অভিজ্ঞতার জন্য হলেও তার ছোটখাটো চাকরি করতে হবে। প্রতিদিন ভোর সকালে বেরিয়ে যায়। আস্তে আস্তে রাত 11টা-12টা বেজে যায়। কখনো কখনো ক্যাম্পাসের আশেপাশের টিউশনগুলো প্রায় সারাদিন সেখানেই থাকতে হয় ওর। রাতে আমি তার জন্য খাবার নিয়ে বসে থাকি। সে আসে। একসাথে খেতে খেতে আমাদের সারাদিনের টুকটাক কথা হয়। আর দিন শেষে একে অপরকে আলিঙ্গন করে শান্তির ঘুম। এভাবেই চলতে লাগে আমাদের সাদামাটা সাংসারিক জীবন। পড়াশোনার খরচ আব্বুর থেকে নেই, আর টুকটাক হাত খরচের টাকা ফালাক দেয়। সেখান থেকে টাকা জমিয়ে জমিয়ে আমি ওকে ছোট ছোট গিফট দিই। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগে, ফালাক আমায় কখনো কোথাও ঘুরতে নিয়ে যায় না। এই তো সেদিনই বললাম, কাছেই ধানমন্ডি লেক, একটু ঘুরে আসি। ওমা, সে মুখের ওপর না বলে দিল। খুব রাগ হয়েছিল সেদিন। কয়েকদিন ভালো করে কথা বলিনি জেদ ধরে। কিন্তু ব্যাটা তো হচ্ছে না। যাইতে আসতে সালাম দেয়, ঠাস ঠুস ফোন দিয়ে সালাম দেয়। স্বভাব কামাইয়ের লোভে সালামের জবাব দিয়ে বারবার কথা বলে ফেলি। আজও শুক্রবার। 7টায় উঠে নাস্তা বানানোর কাজে লেগে পড়ি। আমি রান্নাবান্না অতটা ভালো পাই না। পেট ভরানোর জন্য নুডলসটা পাই ভালো। আজ ভিন্নভাবে নুডলস বানানোর ট্রাই করব। মানে নুডলস দিয়ে নতুন রেসিপি আর কি। সয়া সেদ্ধ বসিয়ে দিই। এটা একটু টাইম লাগে সেদ্ধ হতে, ঝামেলারও লাগে জিনিসটা। সেদ্ধ করো, চেপে চেপে পানি বের কর। এই পানি বের করতে গিয়ে কত যে ছ্যাঁকা খেতে হয়েছে তার হিসাব নেই। টেস্ট অত ভালো লাগে না আমার, কিন্তু ফালাকের পছন্দ, তাই ওর সাথে আমায়ও খেতে হয়। এমনিতেই খোটা দেয় রান্না পায় না বলে। সয়া সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে সেগুলো ঠান্ডা হওয়ার জন্য আবার ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখি। তারপর নুডলস সেদ্ধ বসিয়ে দিই। নতুন সংসার প্রয়োজনীয় অনেক কিছুই কেনা হয়ে ওঠেনি। পাশের ঝুড়িতে দেখি দুটো ছোট গাজর আর ডিম আছে। এগুলো বাদ যাবে কেন? এগুলো কাজে লাগিয়ে দিই। গাজর গ্রেটারের সাহায্য কিচি করে সেগুলো নুডলসের সাথে সেদ্ধ বসিয়ে দিই। তারপর ময়দার সাথে স্বাদমতো লবণ মিশিয়ে খামে বানাই। এতক্ষণ সয়া ঠান্ডা হয়ে গিয়েছে, সেগুলো থেকে চেপে পানি বের করে নিই। নুডলস গাজর সেদ্ধ হয়ে গেলে এজ ইউজুয়াল পেঁয়াজ, মরিচ, সয়া, ডিম, নুডলসের সাথে থাকা টেস্ট মেকার দিয়ে নুডলস রান্না করে নিই। সয়া অপছন্দের আরেক কারণ এটা মাত্রাতিরিক্ত তেল শুষে নেওয়া। সাশ্রয়ের জন্য সয়া বাদ দিতে বলি। তেলের যা দাম, তার মধ্যে একটা পুস করে তেল খেয়ে নেয়। আজকে স্পেশাল রেসিপি তো তাই একটু নাগা সস অ্যাড করি। ময়দার খামি থেকে ছোট ছোট লাচি কেটে নিই। তারপর সেগুলো বেলে ছোট সাইজের রুটি বানাই। রুটিগুলোর মাঝখানে নুডলস রেখে একটা মোমোর শেপ দিই। কাল এত করে দেখলাম মোমোর বিভিন্ন ডিজাইন, তাও হলো না। শেষে কোনো রকমে ভেতরে নুডলস পরে আমি মোমোগুলো ভাপে বসিয়ে দিই। নাস্তা রেডি হতে হতে 8:30 বেজে যায়। গিয়ে দেখি ফালাক এখনো মরার মতো ঘুমাচ্ছে।
আমি গিয়ে ওকে ডাকি, ও ওঠে না। বাম মাছের মতো মুচড়ামুচি করতে লাগে। আমি ধমক দিই, ওই বেটা ওঠ, নতুন রেসিপি বানালাম কষ্ট করে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগবে না। তখন আবার আমায় মেজাজ দেখাবি। আমার ধমক খেয়ে ফালাক লাফ দিয়ে উঠি। নিষ্পাপ চাহনিতে এদিক ওদিক তাকায় কিছুক্ষণ, অবাক কণ্ঠে বলে, নতুন রেসিপি? ও মোমো, নুডলসের মোমো। আমার কথা শুনে ফালাক ফিক করে হেসে দেয়। ও এত ফুকি, নুডলসের মোমো, গরিবের কেকাবা। ফালাকের কথা শুনে আমার রাগ হয়। প্রায় আমায় এভাবে খোঁচা মেরে কথা বলেও, না খেয়ে ফ্রেশ হয়ে আয়, গরম গরম খেয়ে তারপর কেকাবা যা খুশি বলিস। ফালাক ফ্রেশ হতে যায়। মেঝেতে পার্টি বিছিয়ে প্লেটে করা মোমোগুলো আনি। আর একটা বাটিতে সয়া সস, নাগা সস, লেবুর রস মিশিয়ে আরেকটা সস বানাই। ফালাক ফ্রেশ হয়ে এসে সবকিছুর উপর এক নজর চোখ বুলিয়ে নেয়। সুন্দর হয়েছে না মোমোগুলা? মোমো কই? এগুলা তো পোটলা। ফালাক, দাঁত চেপে বলি আমি। টাওয়েলটা জানালার গ্রিলে মেলে দিয়ে ফালাক খেয়ে বসে। ভাই সিরিয়াসলি? নুডলসের মোমো? খেয়ে যদি মারা যাই? মরবি না। বদ মানুষ বাচ্চা বেশি দিন দুনিয়ায়। ও আমার দিকে আর চোখে তাকিয়ে থাকে। আমি একটা মোমো নিয়ে খেতে খেতে বলি, দেখ, খেলাম। আমি মরি নাই তার মানে তুই মরবি না। আমার দেখা দেখি ফালাকো মোমো নিয়ে খেতে লাগে। ভালোই তো হয়েছে গরিবের কেকাপা রেসিপি। ঝাল ঝাল। কি দিয়েছো? নাগা সস দিচ্ছি শুধু একটা বাড়তি। আমার কথা শুনে ফালাকের চোখ কপালে ওঠে। ও ঝাল একদম খেতে পায় না। নাগা সসকে ও বিষের মতো ভয় পায়। আমি খাই বলেই ও এনে দিয়েছে। ওর গলার স্বর খানিকটা চিকন হয়ে যায়। আল্লাহ, বলো কি? নাগা সস? আজ আমি শেষ দোয়েল। কমায় দিচ্ছি ছাগল। আমি যে সসেই খাচ্ছি এটা ঠোঁটে ছোঁয়ালে তো তুমি চিৎকার চেঁচামেচি করবে। এত ঝাল। তাই কি? ঝালকে হারিয়ে দেওয়ার জন্য তুমি আছো না? মানে? মানে তুম। প্লিজ স্টপ ফালাক। ওর কথা শেষ হওয়ার আগেই আমি কথাটা বলে ওকে থামিয়ে দিই। ফালাক লাজুক হাসি দেয়। আমিও লজ্জায় চোখ মাটিতে নামিয়ে খেতে লাগি। খাওয়া হয়ে গেলে আমরা যে যার মতো বাসন ধুতে লাগি। ডিল হয়েছে আমাদের মধ্যে নিজের কাজ নিজে করতে হবে। ফালাক বাইরে যাওয়ার জন্য রেডি হয়। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, কিছু আনা লাগবে? দুধ আর ডিম আনিও। আজ পুডিং বানাবো নি। এই একটা জিনিস তুমি ভালো বানাতে পারো। আমি চাপা হাসি দিই। ও বেরিয়ে যায়। আমি দরজা আটকে দিই। বাথরুমে কাপড় ভেজাই। সারা সপ্তাহের কাপড় জমে রয়েছে। ফালাকের বেশি। ও একদিন ওই এক শার্টটি পরবে। বাইরে থেকে এসে ময়লা কাপড় রাখা চেয়ারে তেল দেবে সে। আর আমি একশের জামা ঘাম শুকিয়ে এক সপ্তাহ পার করে ফেলি। তবে বৃষ্টির দিনে তা অন্য কথা। ভাবতেও অবাক লাগে সেদিনের অলস দোয়েল এত কত কাজ করে। উপরওয়ালা যদি মেয়েদের সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা না দিতেন তাহলে সত্যি বিয়ের পরে মেয়েদের কষ্টের সীমা থাকতো না। যুগের পর যুগ ধরে নারীরা স্যাক্রিফাইস আর অ্যাডজাস্ট করে আসে। এই দুটো ওয়ার্ড যেন শুধু মেয়েদের জন্য। সংসারে সর্বস্ব দেওয়ার পরও, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে একটা শিশু ভূমিষ্ঠ করে একজন পুরুষের পিতৃত্বের স্বাদ দেওয়ার পরও দিন শেষে নারীরাই কলঙ্কিনী, বেশ্যা। নারীরাই ছলনাময়ী। বাংলা অভিধানে ৮০ নেগেটিভ শব্দই নারীকে নিয়ে লেখা। সেদিন শুক্রবারে আমার একটা আশা অন্তত পূরণ হয়েছিল। বিকালের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় সেদিন। হালকা শীতল ঝড়ো হাওয়া বইতে লাগে। আমি আর ফালাক তাড়াহুড়ো করে ছাদে যাই কাপড় আনতে। ঘরে এসে কাপড়গুলো রাখতে না রাখতেই ঝুম করে বৃষ্টি শুরু হয়। আমি ফালাকের দিকে করুণ চোখে তাকাই। বৃষ্টিতে ভিজার দরকার নেই। ঠান্ডা জ্বর হলে। আমি ডাক্তার না তুই ডাক্তার? সবে মেডিকেলে পা দিয়েছ। এমতাবস্থায় নিজের গর্বের সহিত ডাক্তার ভাবা বোকামি। তুই বেশি কথা বলিস। কথাটা বলেই আমি ওর হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যাই। ফোনটা ওর হাতে দিয়ে বৃষ্টিতে ভিজতে নেমে পড়ি। ও ছাদের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে।
আমি বৃষ্টিতে ভিজছি। চিৎকার করে ওকে বললাম ছবি তুলতে। ও ছবি তুলতে লাগে। হঠাৎই ডাক দিয়ে ইশারায় চুল খুলতে বলে। আমি বলদের মতো চিৎকার দিয়ে বলি, চুল তো খোলাই। ফালাক কপাল চাপড়ায়। আমি মাথায় হাত দিয়ে দেখি খোপা করা চুল। কাটা খুলে দিতেই খোপা আলাদা হয়ে যায়। আমি হাত দিয়ে আলতো করে চুলগুলোকে ছাড়িয়ে নিই। তারপর ফালাক আবার ছবি তোলায় মন দেয়। পার্সোনাল ফটোগ্রাফার। শুধু শুধু কি বিয়ে করেছি? বৃষ্টি আরো তীব্র হচ্ছে। আমি ফালাকের কাছে গিয়ে ফোনটা সিঁড়ির এক কোণে রেখে ফালাককে নিয়ে আসি। ফালাকের চোখে মুখে খানিক রাগ আর বিরক্তির ছাপ পাই আমি। আমি সেগুলো পাত্তা না দিয়ে লাফাতে লাগি ছাদের ওপর জমে থাকা পানির ওপর। হঠাৎই খেয়াল করি ফালাকের চোখে মুখে রাগ বিরক্তির ছাপ আরো তীব্র হয়েছে। এখনই যেন আমাকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। ওর রাগ কেমন আমি জানি। অনেকটা আকস্মিক ঝড়ের মতো। সব লণ্ডভণ্ড করে দেয়। আমি ভীতু বিড়ালের মতো থেমে যাই। আমার আচরণ দেখে ফালাক ফিক করে হেসে দেয়। থামলে যে। বৃষ্টিতে ভিজবা না? না থাক। ভীতু কণ্ঠে বলি আমি। ও হেসে দিয়ে আমার মতো ছাদে জমে থাকা পানিতে লাফাতে থাকে। আমি অবাক চাহনিতে হেসে দিই। তারপর আমিও ওর সাথে লাফাতে লাগি। খুব ইচ্ছা ছিল আমার ফালাকের সঙ্গে একসাথে বৃষ্টিতে ভিজবো। ঢাকায় আসার পর প্রতিবারই যখন বৃষ্টি হতো আমি আনমনে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতাম। কবে সেই দিন আসবে আমি আর ফালাক একসাথে বৃষ্টিতে ভিজবো। ওপরওয়ালা অবশেষে আমার ইচ্ছাটা পূরণ করে দিলেন। ছাদে থাকা গাছগুলো থেকে একটা অলকানন্দা ফুল ছিঁড়ে এনে ফালাক আমার কানে গুঁজে দেয়। আলতো করে চিবুকে ধরে হেসে বলে, ফুলের সাথে আগাছা। আমার মুখ মলিন হয়ে যায়। অভিমানী কণ্ঠে বলি, আমায় আগাছা বললা? ফালাক আবার কপাল চাপড়ায়। আমি তোমায় আগাছা বলতে যাবো কোন দুঃখে? তুই 3 বেলা নুডলস ছিলি। এই দুঃখে খাইতে খারাপ লাগে না তোমার নুডলসের নতুন নতুন রেসিপি? হয়েছে, তেল দিতে হবে না। তেলই তো দাও। তাই তো আগাছা বললা। ওরে, আমি তোমার কানে গুঁজে থাকা জিনিসটাকে আগাছা বলছি। তুমি তো আমার ফুল। তোমায় আগাছা বলবো কেন? হাউ রোমান্টিক জামাই। আহ্লাদি কণ্ঠে কথাটা বলেই আমি ফালাককে জড়িয়ে ধরি। আজকের দিনটা যেন ওপরওয়ালা আমার জন্যই বানিয়েছিলেন। সন্ধ্যার রাত দিয়ে বৃষ্টি থামে আর পশ্চিম আকাশে সূর্য মামাদিনের শেষ দেখা দেওয়ার জন্য ঘন মেঘের পর্দা ঠেলে উকি দেন। ঠিক তার বিপরীতে দক্ষিণ পূর্বাকাশে অর্ধবৃত্তের সাতরে রংধনু দেখা পাই আমরা। একই দিনে বৃষ্টিবিলাস আর রংধনু দর্শন। দুজনের ব্যস্ততায় ছোট ছোট খুশির মুহূর্ত নিয়ে ভালোই যাচ্ছিল আমাদের টোনাটুনির সংসার। আমার নিঃসঙ্গতা কাটাতে ফালাক আমায় একটা বিড়ালের বাচ্চা এনে দেয়। এনে দেয়ও বলা যায় না। ভাগ্যক্রমে রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে ফালাক মায়া হয় আর বাসায় নিয়ে আসে। ও জানে আমার বিড়াল কতটা পছন্দের। বিড়ালের বাচ্চাটা তখনও চোখ ফোটেনি। গায়ে ছিল অসংখ্য পোকা। নিয়ে আসা 3 দিন পর বাচ্চাটা চোখ ফোটে। ক্যাম্পাস কাছে থাকায় ক্লাসের ফাঁকে ফাঁকে এসে ওর যত্ন নিতাম। একদিন ক্লাস করে এসে দেখি কার্টুনের বাক্সে বসে মায়া ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে আলতো করে ওকে উঠিয়ে নিই। ও মিউ করে ডাক দেয়। বাচ্চাটা আনার পর অলস সময়গুলো আমার ওকে নিয়ে দিব্যি কেটে যায়। যেহেতু বুঝতে পারিনি বাচ্চাটা ছেলে নাকি মেয়ে, তাই নাম রাখা নিয়ে বিড়ম্বনায় ছিলাম। অবশেষে আদর করে ওর নাম রাখি বিলাই। সিম্বলের মধ্যে গর্জিয়াস নাম। চড়ুই পাখির সাইজের বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়। ওর চাঞ্চল্যতা বাড়ে। বাসায় যতক্ষণ থাকি সর্বক্ষণ সে আমার পেছনে পেছনে ঘুরে। একদিন ও চেয়ারে জমে থাকা ফালাকের সারা সপ্তাহের কাপড়ের ওপর ও পটি করে দেয়। এমনিতে বিলাই বাথরুমে গিয়ে পিপটি করে। ফালাকের সাথে ঝগড়া হয়েছিল সেদিন, তাই বোধহয় ফালাকের জামায় কাজ ছেড়ে নিয়েছিল সে। কিন্তু সেদিন কি নিয়ে যে বিড়াল প্যান্টটা কিউট হলেও এর পটি অনেক দুর্গন্ধযুক্ত হয়। ফালাক সেদিন বাসায় ছিল। কি একটা কাজে যেন বাইরে গিয়েছিল। আমি রান্নাঘরে ছিলাম। ফালাক তো বাইরে এসে দুর্গন্ধ পায়। গন্ধকে অনুসরণ করে দেখে ওর জামা কাপড় বিলাই পটি করে রেখেছে। সে তা দেখেই মুখ চেপে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে চিৎকার চেঁচামেচি করে সে বাসা মাথায় তুলে নেয়। আমি ওর ন্যায় হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হই।
কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কি আছে? চিৎকার চেঁচামেচি কি আছে মানে? তুমি কি নাকে তুলো বুঝেছ? গন্ধ পাও না কিছুর? আমি লম্বা শ্বাস নিই। মুহূর্তেই আমার চেহারার ভাবভঙ্গি পরিবর্তিত হয়ে যায়। আমি মুখ বাংলার প্যাচের মতো করে বলি, ছি ছি ছি। 2 দিন পরে বাচ্চার বাপ হবে, এখনো আমার বিদঘুটে দুর্গন্ধযুক্ত বায়ু ত্যাগ করো। শেষে সেই দুর্গন্ধে পাগল হয়ে আমায় ডাকো। পাশে তাকিয়ে দেখি ফালাক আমার দিকে রুদ্রমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। হাত ধরে টানতে টানতে কাপড়ের স্তূপটার পাশে নিয়ে যায়। গন্ধের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। নাক মুখ চেপে ফালাক আঙুল দিয়ে ইঙ্গিতে কাপড়ের স্তূপের ওপর কি উৎপাদকটার কর্মকাণ্ড দেখায়। আমি বিলাইয়ের দোষ ফালাকের ওপর চাপাই। আল্লাহ! ফালাক তুমি এইখানে? ছি ছি ছি। ফালাক তুমি কি মিনা কার্টুন দেখো নাই? মিনা বলছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার না করলে আম্মু হকগুলো ডায়রিয়া হতে পারে। দোয়েল দিস ইজ টু মাচ। হুঙ্কার দিয়ে বলে ফালাক। আমি শুকনো ঢোক গিলে বলি, পরিষ্কার করতেছি, চিল্লাইও না। নেক্সট টাইম যদি তোমার পিড়িতে বিলাই কাজ করে ওরে লাথি দিয়ে বের করে দিব। আমি প্রত্যুত্তরে কিছু বলি না। পরে সুযোগ পেলে ঝাড়বো। বাথরুমে কাপড় পরিষ্কার করছিলাম, হঠাৎই বিলাই এসে গা ঘেঁষতে লাগে। যদিও ও আমার কথার কোনো জবাব দেবে না, তারপরও ওকে জিজ্ঞেস করতে লাগি, এই কাজ কেন করলি? ও ভারী গলায় মেও মাও বলে ওঠে। আমি শুনে বলি, আব্বু আমার সাথে ঝগড়া করেছিল বলে তুই পটি করে দিবি? এখন তো কষ্ট আমারই হচ্ছে। বিলাই আবার মেও আওয়াজ করে। ফালাক আমার কথা শুনে ফেলেছিল। ও ধমক দিয়ে আমায় বলে, আমি বিলাইয়ের আব্বু হইলাম কিভাবে? ঠিক যেভাবে আমি আম্মু হলাম। 2 দিন পর বাচ্চার মা হবে, তাও বাচ্চামি যায় না। মা হয়েছি তো, বিলাইয়ের মা। আর তুমি বিলাইয়ের বাপ। প্রতিটা অন্যের কাছে তার পেট অর্থাৎ পোষ্য তার সন্তান সমতুল্য। হাজারো মায়া মমতা জড়িয়ে থাকে পোষা প্রাণীটার প্রতি। পোষা প্রাণীর জন্য ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। এই ভালোবাসা অভিমান আছে, খুনসুটি আছে, ভালো লাগা আছে, শুধু নেই আঘাত। তারা ছেড়ে যায় আয়ুষ শেষে, তবে বিশ্বাসঘাতকতা করে না। আর বর্তমান পৃথিবীতে মানুষ সবচেয়ে স্বার্থপর প্রাণী। এরা প্রয়োজনে প্রিয়জন বানায়। স্বার্থ ফুরিয়ে গেলে, প্রয়োজন মিটে গেলে এদের চেনা মুখটা অচেনা হয়ে যায়। আপনি কখনো কাগজের ফুল দেখেছেন? ফালাকের কথা শুনে রিসেপশনের মেয়েটা উঠে দাঁড়ায়। জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, সরি স্যার। কাগজের ফুল দূর থেকে দেখতে একদম জীবন্ত, কিন্তু কাছে গেলে প্রাণহীন। আপনাকেও ঠিক সেরকম লাগছে। মেয়েটা লাজুক হাসে। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? ইন্টারভিউ দিতে দিতে গলা শুকিয়ে গেছে। মেয়েটা একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনি এটা থেকে পানি খেতে পারেন? আপনার পার্সোনাল এটা? জি। কোনো অসুবিধা হবে না তো? না স্যার, আপনি খেতে পারেন। ফালাক পানি খেতে লাগে। হঠাৎই রিসেপশনের মেয়েটা অত্যন্ত বিনয়ের সাথে ফালাককে বলে, স্যার আপনার ইন্টারভিউ কেমন হলো? ফালাক মুখে পানি নিয়ে মেয়েটার দিকে কিছুক্ষণ বেকুবের মতো চেয়ে থাকে। পানি গিলে বোতলটা রেখে একরাশ বিরক্তি নিয়ে বলে, অতিমাত্রায় জঘন্য। কথাটা বলেই ফালাক প্রস্থান করে। মেয়েটা বেকুবের মতো ফালাকে যাওয়ার পানি চেয়ে থাকে। ফালাক বাইরে থেকে এসে ক্লান্ত শরীর দিয়ে ধূপ করে বিছানায় পড়ে। আজ সব টিউশন থেকে ছুটি নিয়েছিল সে। দোয়েল বাসায় নেই, ক্লাস করতে গেছে। বিলাই এসে ফালাকের গালে পরমা এসে নিজের মাথা ঘষতে লাগে। ফালাক বিলাইকে সরিয়ে নিজে উঠে বসে। আলতো করে বিলাইয়ের গায়ে হাত বুলায় ফালাক। একসময় দুষ্টুমির জন্য বিলাইকে পছন্দ করতো না ফালাক, কিন্তু এখন পছন্দ করে। দোয়েলের অনুপস্থিতিতে ফালাক বিলাইয়ের মধ্যে দোয়েলকে খুঁজে পায়। বেশ অনেক সময় ফালাক বিলাইয়ের সাথে কাটায়, কিন্তু দোয়েলের আসার নাম নেই। ফালাক দোয়েলকে ছাড়া এইটুকু সময়ে অস্থির হয়ে গেছে। না জানি দোয়েল কিভাবে ফালাককে ছাড়া একটা গোটা দিন কাটিয়ে দেয়। এখন তো তাও বিলাই আছে, আগে তো কেউ ছিল না। একা ছিল দোয়েল। ইন্ট্রোভার্ট হওয়ায় আশেপাশের ফ্ল্যাটের কারোর সাথে দোয়েল ফিলে মিশতে পারে না। ফালাক বিলাইকে কোলে নিয়ে বলে, না জানি তোর আম্মু কিভাবে থাকে আমায় ছাড়া। আমি তো ঘন্টা দেড়েকেই অস্থির হয়ে গেছি।
বড্ড কষ্ট দিই না তোর আম্মুকে? সব দিক দিয়ে আমি ব্যর্থ। একজন ব্যর্থ ছেলে, একজন ব্যর্থ প্রেমিক, একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ মানুষ। দীর্ঘশ্বাস ফেলে ফালাক। পাশের একে একটা বয়ামে কিছু চানাচুর ছিল। দোয়েলের চানাচুর খুব পছন্দ। বেশিরভাগ সময় দোয়েলের বিছানা বা স্টাডি টেবিলে কাটে। তাই বিছানা আর স্টাডি টেবিলের মধ্যে থাকা র্যাকে সবসময় চানাচুর থাকে, যাতে হাত বাড়ালেই পাওয়া যায়। ফালাক সেখান থেকে চানাচুর নিয়ে খেতে লাগে, সাথে বিলাইকেও দেয়। কিছুক্ষণ বাদে দোয়েল আসে। কখন আসছো? ব্যাগটা ওয়ার্ড্রোফের ওপর রাখতে রাখতে বলে দোয়েল। এই তো ঘন্টা দেড়েক হলো। ইন্টারভিউ কেমন হলো? জঘন্য। খালি বলে অভিজ্ঞ মানুষ দরকার তাদের। আমি স্টুডেন্ট লাইফে চাকরির এক্সপিরিয়েন্স পাবো কিভাবে? প্যারা নাই ছিল। হয়ে যাবে একটা দেখিও। কথাটা বলে দোয়েল ওয়াশরুমে যায় শাওয়ার নিতে। বেশ তাড়াতাড়ি বের হয় দোয়েল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিল দোয়েল। হঠাৎ ফালাক ওর পিছনে এসে দাঁড়ায়। কিছু বলবে? খুব কষ্ট দিই না তোমায় দোয়েল? হঠাৎ এই কথা কেন? আজ তুমি যখন ছিলে না তখন খেয়াল করলাম বাসায় একা একা কেমন লাগে। বিলাই আছে তো। বিলাই তো বিলাই। আর দোয়েল পাখি তো দোয়েল। দোয়েলের শূন্যতা কেউ পূরণ করতে পারে না। আগে যখন দূরে থাকতাম তখন কেমন করতে? তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয় দোয়েল। দোয়েল হালকা করে ভেজা চুলগুলো বেঁধে রান্নাঘরের দিকে যায়। 4টা বাজে, অথচ দুপুরের খাবার খাওয়া হয়নি। ফালাকও দোয়েলের পিছনে পিছনে যায়। জানোই তো দোয়েল, আমার বাবার অবস্থা ভালো না। বাবার টাকা থাকলে এই টিউশনও করতে হতো না, চাকরির পিছনে এত ছুটতেও হতো না। তোমায় ঠিকই সময় দিতে পারতাম। ফালাক দোয়েলের পিছনে পিছনে ঘুরছে আর কথাগুলো বলছে। দোয়েল কোনো প্রত্যুত্তর করছে না। চালের ডাব্বা থেকে 1 কাপ চাল নেয় পাতিলে। সেগুলো ভালো করে ধুয়ে চুলে বসিয়ে দেয়। ফালাক এখন সেগুলো নিয়ে বকবক করছে। দোয়েল এইবার কিছুটা বিরক্তই হয়। তীব্র বিরক্তি চোখে মুখে নিয়ে এসে ফালাকের দিকে তাকায়। ফালাক চুপ হয়ে যায়। আমি কি কখনো তোমার কাছে এগুলো নিয়ে অভিযোগ করছি? শান্ত গলায় বলে দোয়েল। ফালাক না বোধক মাথা নাড়ায়। তো কেন এত কথা বলতেছো তুমি? আমার বেশি কিছু লাগবে না ফালাক। দিন শেষে তোমায় পেলেই হবে। দিন শেষে রাত্রিতে তুমি আমায় যে 1-1.5 ঘন্টা সময় দাও। আমার সাথে গল্প করো, আমরা দুজন যে বালিশ ছড়াছড়ি খেলি তাই আমার কাছে অনেক। হ্যাঁ, একটা সময় ছিল যখন তোমার এই সময় না দেওয়া নিয়ে আমি মন খুলেছিলাম। আর তাই ব্রেকআপ করেছিলাম। কিন্তু বিধাতা আমাদের বিচ্ছেদ চাননি। তাই রাতেই সারা জীবনের জন্য আমাদের বেঁধে দেন। আর আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই লাগবে না। শুধু তোমার সাথে ডাল ভাত আর নুডলস খাওয়ার সামর্থ্যটুকু থাকলেই হবে, যা ইতিমধ্যেই তোমার আছে। দোয়েল এক নাগারের কথাগুলো বলে। ফালাক অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শুধু তার জন্য একটা মেয়ে কত স্যাক্রিফাইসই করছে। হাত পুড়িয়ে রান্না করছে। দোয়েলদের বাসায় প্রতিদিনই মাংস ভাত খাওয়া হয়। আর এদিকে ফালাকের সামর্থ্য না থাকায় দোয়েল হাসি মুখে ঠিকই ডাল ভাত খাচ্ছে। মেয়েরা সত্যিই স্রষ্টার অবাক সৃষ্টি। হাসি মুখে সব পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। ফ্রেশ হয়েছ? বাইরে থেকে যে আসছো, ফ্রেশ হওয়া লাগবে না? দোয়েলের কথায় ফালাকের ধ্যান ভাঙে। আকস্মিকতায় কিছুটা চমকে যায় ফালাক। কিছু বললে? গোসল করতে বললাম। বাইরে থেকে যে আসছো, ড্রেসও চেঞ্জ করিস নাই। যা ওয়াশরুমে যা। ফালাক ওয়াশরুমের দিকে পা বাড়ায়। হঠাৎ পেছনে থেকে দোয়েল বলে, শোন, জামা কাপড় ধুয়ে ফেলিস। তুই আছিস না? হু, আমি তো তোর মাগনা বুয়া। সব করাবি আমায় দিয়ে। নিজের কাজ নিজে করবি। ফালাক আর কোনো প্রত্যুত্তর করে না। ওয়াশরুমে যায়। আগে ফালাক কিছু মূল্য দেখিয়ে দোয়েল কাজ করিয়ে নিত। যদিও ফালাক সেগুলো বুঝত, কিন্তু দোয়েলের দুষ্টুমিগুলো ফালাক খুব উপভোগ করত। তাই সেও দোয়েলের সাথে তাল মেলাতো। এখন দোয়েলের মধ্যে কেমন যেন বাচ্চামির দুষ্টুমিগুলো নেই। বড় হয়ে গেছে দোয়েল। সাংসারিকও হয়ে গেছে। আগের মতো ফালাকের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না দোয়েল। বায়নাও ধরে না ঘুরতে নিয়ে যাওয়ার। ফালাক ফ্রেশ হয়ে বের হয়ে আসে। দেখে দোয়েল খাবার সাজিয়ে বিছানায় আছে। পাশে বসে আছে বিলাই। ফালাক খেতে বসে।
দোয়েল তখনও শুয়ে আছে। খাবে না? শরীর টানছে না। তুমি খাও, আমি পরে খাবনি। ফালাক কোনো কথা বলে না। প্লেটে খাবার নিয়ে বিছানায় গিয়ে বসে। ওঠো, আমি পরে খাবো বললাম। উঠতে বলছি। দোয়েল উঠে বসে। ফালাক ভাত মাখতে মাখতে বলে, আঙ্কেল পই পই করে বলে দিচ্ছেন তার মেয়ের ভাত খেতে আলসেমি লাগে। এখনো লাগতেছে। তাই দোয়েল পাখি বলল পরে খাবে সে। কথাটা বলে দোয়েলের সামনে খাবার ধরে ফালাক। দোয়েল মুখে তুলে নেয়। খেতে খেতে বলে, আমি বাচ্চা নাকি যে খাইয়ে দিতে হবে? বললামই তো একটু পরে খাবো। কথা না বলে চুপচাপ খাও। আজ অনেকদিন পর দোয়েল বাবার বাসায় বেড়াতে এসেছে। দোয়েলের রুমটা এতদিন পায়েল বেশ ভালোভাবেই দখল করে নিয়েছে। দোয়েলের সাজানো গোছানো রুমটা অনেকটাই বদলে গেছে। মিসেস সুমি মেয়ের পিছনে পিছনে আসেন। এসে দেখেন মেয়ে বুক শেলফে থাকা বইগুলো আলতো করে হাত বোলাচ্ছে। তোর পছন্দের জিনিস এটা। অন্য সব কিছু পায়েল দখল করলে তোর বাবা এটায় ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি। মিসেস সুমির কথা শুনে দোয়েল বুক সেলফের ডান পাশের পাল্লাটা খুলে বইয়ের পিছনে থেকে একটা কাপড়ের ব্যাগ করে। ব্যাগের ভেতর একটা টি শার্ট ছিল। বুক সেলফ কেউ ধরে না বলে এখানে টি শার্টটা রেখেছিল দোয়েল। এতদিনে টি শার্টটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করেছিল দোয়েল, কিন্তু না, টি শার্টটা এখনো ভালোই আছে। টি শার্টটা দেখে মিসেস সুমি মেয়েকে প্রশ্ন ছুড়ে মারেন, এটা কার টি শার্ট? ফালাকের। লাজুক কণ্ঠে কথাটা বলে চোখ নামিয়ে ফেলে দোয়েল। মিসেস সুমি মুচকি হাসে। চোখে ফাঁকি দিয়ে এত কিছু করে ফেলেছিস? দোয়েল লাজুক হাসে। ফালাক ড্রয়িং রুমের সোফায় বসেছিল। দোয়েল টি শার্টটা পেছনে লুকিয়ে ফালাকের পাশে গিয়ে বসে মিষ্টি করে একটা ডাক দেয়। ফালাক অবাক কণ্ঠে বলে, কিছু বলবি? ছাদে যাবে? না করো না প্লিজ। এত রাতে? চাঁদ দেখতে তো রাতেই যেতে হবে। নাকি ভোর সকালে যাবো চাঁদ দেখতে? বেলকুনি দিয়ে দেখো চাঁদ। তুই বেশি বুঝিস সব সময়। কথাটা বলে হ্যাচড়া টান দিয়ে দোয়েল ফালাককে ছাদে নিয়ে যায়। ছাদের দিকে ঘুরে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসে দোয়েল আনমনে এসে বলে, প্রেম করার সময় কত কাহিনী না করতাম আমি, তাই না? হঠাৎ এই কথা? আমি তো সব হঠাৎই বলি। চেতার কি আছে? আমি তো চেতি। ফালাক বুঝতে পারে এখন দোয়েলকে সে যা বলবে তাতেই ঝগড়া লেগে যাবে। তাই এই মুহূর্তে চুপ থাকায় শ্রেয়। ফালাক চুপ করে চাঁদের পানে চেয়ে থাকে। হঠাৎই দোয়েল পিছনে থেকে ফালাকের ব্যবহৃত পুরানো টি শার্টটা বের করে ফালাকের হাতে দেয়। ফালাক টি শার্টটা দেখে খানিকটা অবাক হয়। দোয়েল আবার মুচকি হেসে বলে, ফালাক তোমার মনে আছে? একবার আমি তোমার একটা টি শার্ট খুলে নিয়ে এসেছিলাম। দোয়েলের কথা শুনে ফালাকের মুখ কালো হয়ে যায়। দোয়েলের কাছে সেটা সোনালি স্মৃতি হলেও ফালাকের কাছে তা লজ্জাজনক স্মৃতি। দোয়েল তখন ক্লাস 10-এর দুরন্ত কিশোরী। সম্পর্কের শুরু। কে যেন দোয়েলকে বলেছিল প্রেমিকের ঘামের গন্ধে নাকি মানসিক চাপ কমে। সেখান থেকে দোয়েলের জেদ চেপেছিল সে ফালাকের ব্যবহৃত জামা যেমন করেই হোক নেবে। সেদিন প্রাইভেট ফাঁকি দিয়ে দোয়েল ফালাককে নিয়ে শপিং এ গিয়েছিল। প্রায় 4-5 মাসের হাত খরচ জমিয়ে দোয়েল একটা টি শার্ট কেনার টাকা জমায়। খালি গায়ে ফালাক যাবে, ব্যাপারটা কেমন হেলালেলা না? তাই এই বুদ্ধি বের করে দোয়েল। ফালাকের হাতে একটা হালকা বেগুনি রঙের টি শার্ট ধরিয়ে দিয়ে ট্রায়াল রুমে যেতে বলে দোয়েল। ফালাক কোনো কথা বলে না, কারণ নিয়ে আসার সময় দোয়েল ফালাককে শর্ত দিয়েছিল যাতে ফালাক কোনো কথা না বলে। ট্রায়াল রুম থেকে ফালাক বেরোতেই সে ট্রায়াল রুমে ঢুকে ফালাকের ব্যবহৃত পুরনো জামাটা ব্যাগে ঢুকিয়ে নেয়। ফালাক বেকুবের মতো চেয়ে থাকে। কিছু বলতে যাবে তার আগেই দোয়েল ফালাককে ধমক দিয়ে বলে, একটাও কথা বলবি না তুই। দাম মিটিয়ে দিয়ে দোকান থেকে বের হতেই ফালাক দোয়েলকে প্রশ্ন করে, তুমি না বললে তুমি তোমার কাজিনের জন্য টি শার্ট কিনতে আসো, তো আমায় টি শার্ট পরিয়ে রাখলে কেন? আসলে তোমার জন্যই টি শার্ট কিনতে আসছি। এটা যদি বলতাম তাহলে তুমি কখনো আসতে না আমার সাথে। তাই একটু চালাকি করতে হলো। আর তাছাড়া তোমার ব্যবহৃত জামা আমার দরকার ছিল। কিন্তু আমি যদি তোমার গায়ে টি শার্ট নিয়ে আসি তাহলে তো অন্য মেয়েরা আমার সম্পর্কে অনেক কিছুই দেখে ফেলবে। তাই
দোয়েল লজ্জায় নিজের হাত দিয়েই মুখ চেপে ধরে। ফালাক হতবিহ্বল। জানো ফালাক, তুমি যখন দূরে থাকতে না, আমি তখন তোমার ইঁটি শার্টটা গায়ে জড়িয়ে তোমার গায়ের ঘ্রাণ নিতাম। আর তখন মনে হতো তুমি আমার পাশেই বসে আছো। প্রেমে পড়লে, ভালোবাসলে কারো গায়ের ঘামের দুর্গন্ধ কারো কাছে সুগন্ধ হয়ে যায়। অনেক কষ্ট দিয়েছি না তোমায়? অস্বীকার করবো না, দিয়েছো, অনেক কষ্ট দিয়েছো। আমার সামনে যখন কেউ তার প্রিয় মানুষের হাত ধরে হাঁটতো তখন আমার প্রচুর খারাপ লাগতো। এক যদি কেউ না থাকতো তাহলে এক কথা ছিল, কিন্তু থেকে নেই, তাই রাগ হতো। ছাড়তাম তোমার ওপর, তুমিও আমায় না বুঝে আমার সাথে উল্টো রাগারাগি করতে। আবার আমরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতাম না। যাই হোক, এখন তো তোমায় নিজের ঘর পেয়ে গেছি, এখন আর কোনো আফসোস, রাগ, হারানোর ভয় নেই। কিন্তু আমার আফসোস আছে, আমি আগে দোয়েলকে হারিয়েছি, যে এখন কিছু হলে পা লাগিয়ে ঝগড়া করে না, চিৎকার চেঁচিমেচি করে না। এখন সে চুপচাপ হয়ে গেছে, কারণ সে বড় হয়ে গেছে। আমার কাছে সেই দুরন্ত চঞ্চল কিশোরী দোয়েলই ভালো। তোমার নামের সাথে নিস্তব্ধতা যায় না দোয়েল। কখনো দেখেছো দোয়েল পাখিকে চুপচাপ থাকতে? আগের দোয়েলকে খুব মিস করি আমি। আগের দিন বাঘে খেয়েছে, আগের দোয়েল থাকলে প্যারা শেষ হতো না। যত যাই হোক, সোনালি দিন সেগুলো, আজীবন সেগুলোর কথা ভেবে আফসোস করতে হবে। আফসোস করা লাগবে কেন? মানুষকে একটা আল্লাহ আলাদা শক্তি দিয়েছে, ওই শক্তির সাহায্যে সহজেই আমরা আমাদের সোনালি দিনগুলোয় ফিরে যেতে পারি। ওই শক্তিটা কি শুনি? কল্পনা শক্তি। কথাটা বলে ফিক করে হেসে দেয় দোয়েল। ফালাকও ওর হাসি দেখে হেসে দেয়। সমাপ্ত।